ওকে, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিও কাইন্ডলি। আমরা শুরু করব এখন। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের এই 26-27 সেশনে অ্যাডমিশন গাইডলাইন এবং ওরিয়েন্টেশন এই ক্লাসটাতে। ইনশাল্লাহ আমরা এইখানে চেষ্টা করব যে তোমার এই পুরো অ্যাডমিশন সেশনটাতে তোমার কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন নাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কোন স্ট্র্যাটেজিতে আগানো উচিত, অ্যাডমিশনে সবাই যে কমন ভুলগুলা করে, পাশাপাশি তুমি কিভাবে পড়বা, কোন বই পড়বা, কিভাবে পড়া উচিত, তোমার সামনে প্ল্যান কেমন হওয়া উচিত, সবকিছু একদম ডিটেইলসে তোমাদেরকে আমরা এই ভিডিওটাতে সুন্দর করে সেগুলা কভার করে দেব। সো ইনশাল্লাহ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা কন্টিনিউ করো তবে তোমার জন্য হয়তো বা এটা একটা লাইফ চেঞ্জিং ভিডিও হইতে পারে। কেমন? তাহলে চলো আমরা শুরু করি। ওকে ফাইন, আমরা প্রথমে কিছু কমন কোশ্চেন দ্বারা শুরু করব। কেমন? প্রথমে তুমি অ্যাডমিশন সেশনটা শুরু হচ্ছে, প্রথমেই তোমার নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তুমি যেইটার প্রিপারেশন নাও না কেন, তুমি ভার্সিটি প্রিপারেশন নাও, মেডিকেল প্রিপারেশন নাও বা ইঞ্জিনিয়ারিং, তুমি যেইটারই প্রিপারেশন নাও না কেন, প্রথমে তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করো যে তুমি কোন জায়গায় পড়তে চাও। অনেকে আমরা কি করি যে শুধু ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি, মানে জাস্ট কোচিং এ যাচ্ছি আসতেছি, নিজের কোনো লক্ষ্য নাই, তাইলে হবে না। প্রথমেই তোমার একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। যদি ভার্সিটি প্রিপারেশন নেই তবে টার্গেট করতে হবে যে টপ ভার্সিটি গুলাতে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, তার মানে আমার টার্গেট হওয়া উচিত হয় ঢাবি হবে, রাবি হবে বা চবি হবে বা সাস্ট হবে। এই ক্যাটাগরির টপ লেভেলের যে ভার্সিটি গুলো আছে সেগুলোকে প্রথমে আমার আগে এই লক্ষ্যটা নির্ধারণ করতে হবে, আমি কোন জায়গায় পড়তে চাই। আমি ঢাবিতে পড়তে চাই, রাবিতে পড়তে চাই, নাকি সাস্টে পড়তে চাই, কোন জায়গায় আমরা পড়তে চাই সেটা প্রথমে আমরা এই ডিসিশনটা ফিক্স করব যে আমার কোন জায়গায় আমি পড়তে চাই, অর্থাৎ আমার গোলটা আগে ফিক্স করবো। তোমার যদি লক্ষ্য নির্ধারণ না করো তবে তুমি কখনোই বেশি দূর যাইতে পারবা না। কেমন? সো প্রথমতই তোমার কাজ হবে তোমার লক্ষ্য নির্ধারণ করা, তুমি কোন জায়গায় পড়তে চাও। অবশ্যই স্বপ্ন তোমার বড় করে দেখতে হবে। স্বপ্ন যদি বড় করে দেখতে না পারো তবে তুমি কখনোই ভালো করতে পারবা না। কেমন? নিজের অবশ্যই স্বপ্ন বড় করে দেখতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই হয় না। তোমার মতো সবাই স্বপ্ন দেখতেছে, কিন্তু দিন শেষে সবাই কিন্তু তার কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গাতে পৌঁছাইতে পারে না। আসলে বাস্তবে আমরা যে দেখি, তোমার আশেপাশে যে মানুষজনকে দেখতেছো তাদের মধ্যে 95% মানুষজনই তারা তাদের জীবনে বা লাইফে যা করতে চাচ্ছিল সেটা হয়তো বা করতে পারে না। সবাই দেখা যায় তাদের মিডিকুল লাইফটা কাটাইতে হয়। সো তুমি যদি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাও তবে অন্য সবাই যা করতেছে তোমার সেটা করা যাবে না, তোমাকে একটু এক্সেপশন কিছু করতে হবে। কেমন? অন্য ফ্রেন্ড তোমার কি করলো বা এ যা করতেছে এইসব তোমার করা যাবে না। তোমার অ্যাডমিশনের এই 3 মাসটা তোমার লাইফে একটা নতুন করে সুযোগ নিয়ে আসছে। তুমি যদি এই সুযোগটাকে কাজে লাগাইতে পারো তবে তুমি তোমার স্বপ্নের জায়গাতে পৌঁছাইতে পারবা। আদারওয়াইজ দেখা যাবে যে অ্যাডমিশনে মাত্র 5% স্টুডেন্ট পাবলিকে চান্স পাবে, আর বাদ বাকি 95% কিন্তু চান্স পাবে না। আর তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলো, যে তুমি চিন্তাও করতে পারো না যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের 100 জনের মধ্যে, মনে করো একটা রুমে 100 জন স্টুডেন্ট আছে, কেমন? এই 100 জন স্টুডেন্টের মধ্যে মাত্র 5 জন পাস করে, বাকি 95 জন পাসই করতে পারে না। চান্স পাওয়া তো দূর কি বাত। প্রত্যেকবার এমন ঘটনা ঘটে যে মাত্র 5% স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করতে পারে, পাস। যেখানে তোমার এইচএসসিতে লক্ষ অধিক, লাখের অধিক বা 80-90 হাজার জিপিএ 5 পায়, সেখানে সেই স্টুডেন্ট গুলাই যখন ঢাবিতে পরীক্ষা দিতে যায় তারা পাসই করতে পারে না। এর কারণটা কি? সো আমরা এই সব বিষয়গুলো তোমাকে ডিটেইলসে বোঝাই দিব যে অ্যাডমিশন আসলে অন্য একটা গেম। কেমন? তুমি একাডেমিকের সাথে অ্যাডমিশনটাকে কখনো এইভাবে মিলাইতে পারবে না যে একাডেমিকে তুমি যেভাবে চাইলে যেভাবে ইচ্ছা পড়াশোনা করছো না কেন, অ্যাডমিশনে এসে তুমি যদি সেভাবে যাও তাইলে হবে না। অ্যাডমিশনে এসে একটা নির্দিষ্ট প্ল্যান মোতাবেক তোমাকে আগাইতে হবে, কারণ টাইমটা খুবই অল্প। মাত্র তুমি 90 দিন টাইম পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে, এবং এই 90 দিনের মধ্যে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট মিলাই তোমাকে 70টা অধ্যায় আছে। 4টা সাবজেক্টে মোটামুটি 70টা অধ্যায় আছে। তো 70টা অধ্যায় তোমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। শুধু শেষ করলে হবে না, সেগুলোকে রিভাইজ করতে হবে। এতদিন তোমরা যে কখনোই কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করো নাই, অ্যাডমিশনই আমাদের লাইফের ফার্স্ট কম্পিটিটিভ এক্সাম হয় যেখানে তুমি সারা বাংলাদেশের মধ্যে নিজের অবস্থানটা জানতে পারো। হয়তোবা তুমি মনে করতেছো তুমি এই কলেজের ফার্স্ট ছিলা,
এই স্কুলের ফার্স্ট ছিলা। সো এইরকম সারা বাংলাদেশের সব কলেজ বা স্কুলকে যদি একত্র করো তাহলে এইরকম টপারের অভাব হয় না। কিন্তু ঢাবিতে সিট মাত্র 1800 জন। তো সারা বাংলাদেশ থেকে মাত্র 1800 জন চান্স পাবে। সো এই 1800-র মধ্যে তুমি যদি ঢুকতে চাও তবে তোমাকে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। এই জন্যই প্রথমত আমি বলি যে তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করো যে ভাই আমি ঢাবিতে পড়তে চাই, ঢাবিতে সারা বাংলাদেশ থেকে চান্স পাবে 1800। সো আমি এখন কোন অবস্থায় আছি এইসব কিছু ম্যাটার করে না। জাস্ট অ্যাডমিশনের এই 3 মাসটা তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতেছো তার উপরই ডিপেন্ড করে যে তুমি কোন জায়গায় ভালো করবা বা করবা না। সো আমার টার্গেট ফিক্স, আমি ঢাবিতে পড়তে চাই, অর্থাৎ ঢাবিতে প্রথম 1800 জনের মধ্যে ঢুকতে হবে। সারা বাংলাদেশের মধ্যে 1800 স্টুডেন্টের মধ্যে আমাকে নিজেকে নিয়ে যাইতে হবে। সো সারা বাংলাদেশের এই 1800 জন স্টুডেন্টের মধ্যে আমি বর্তমানে যে অবস্থানে আছি সেই অবস্থানে আমি সারা বাংলাদেশের 1800 জনের মধ্যে ঢুকতে পারবো কিনা। তো নিজেকে আগে মেজার করা শিখতে হবে। কেমন? শুধু যে আমি সবাই চাই ঢাবিতে পড়তে, সবাই তো চান্স পাবে না। তো নিজেকে মেজার করতে হবে। তোমাদের প্রশ্নগুলো আমি নিব, কেমন? সবার প্রশ্ন আমি নিব। সো তোমাদের কি কি প্রশ্ন আছে সবগুলো আমি নিব। আগে আমাদের শেষ করতে দাও, দেন তোমাদের যা প্রশ্ন আছে তোমরা করতে পারো, সকল প্রশ্নের আমরা অ্যান্সার করব। সো নিজেকে মেজার করতে হবে যে আমি এই ঢাবির 1800 জনের মধ্যে ঢুকতে চাই, তাইলে এই ঢাবির টপ 1800 জনের মধ্যে যাওয়ার জন্য আমার যেরকম নিজেকে যেভাবে প্রিপেয়ার করা প্রয়োজন বা নিজের যতটুকু ইফোর্ট দেওয়া প্রয়োজন, নিজেকে যেভাবে স্যাক্রিফাইস করা প্রয়োজন সেটা আমি করতেছি কিনা। সো নিজেকে মেজার করতে হবে। অনেকে তুমি আরেক ভাইকে বলো ভাই আমি চান্স পাবো কিনা। ভাই তোমার নিজের বুঝতে হবে তুমি চান্স পাবা কিনা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো তুমি যা চাও সেটা পাওয়ার জন্য যেই পরিমাণে পরিশ্রম করা প্রয়োজন তুমি করতেছো কিনা, দেখবা উত্তর তুমি পেয়ে যাবা। কেমন? সো অ্যাডমিশন শেষে যাতে এই আফসোসটা কারণ না করতে হয় যে ইস যদি আর একটু পরিশ্রম করতাম তাহলে আমি আমার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাইতে পারতাম, এই আফসোসটা যাতে না করতে হয়। আসলে দিন শেষে ফলাফল আমাদের হাতে থাকে না, আমরা কেবল একটা কাজই করতে পারি যেটা আমরা চেষ্টা করতে পারি। সো তোমার এই অ্যাডমিশন জার্নিতে যাতে তোমার চেষ্টার কোনো কমতি না থাকে। জাস্ট 3 মাস, মাত্র 3 মাস সময় পাবা ভাই। এই 3 মাসে যদি তুমি একাডেমিকে 6 মাস পড়ো নাই, 1 বছর পড়ো নাই, তারপরে তুমি লাস্টে গিয়ে কাভার করে ফেলতে পারছো, কিন্তু অ্যাডমিশনে তুমি যদি 7 দিন না পড়ো, এই 7 দিনের পড়াশোনার এই গ্যাপ তুমি কখনোই কাভার করতে পারবা না। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, রেখে আমাকে সামনের দিকে আগাইতে হবে। কেমন? সো তোমার চেষ্টাতে যাতে কোনো বিন্দু মাত্র কমতি না থাকে, অ্যাডমিশন শেষে যাতে এইটা না মনে হয় ইস যে আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো আমি ঢাবিতে চান্স পেয়ে যাইতাম। তোমার লাইফে ঢাবি একবারই আসবে। কেমন? সো এই জন্য এই যেই কয়েকদিন সময় পাবা নিজের সর্বোচ্চ দিয়ে প্রিপেয়ার করতে হবে নিজেকে। কেমন? সো প্রথমেই তোমার এখন কাজ হবে এই গাইডলাইন সেশনটা শেষে তোমার কাজ হবে তোমার ড্রিমটা ফিক্স করে নেওয়া যে তুমি কোথায় পড়তে চাও, তুমি কোথায় পড়তে চাও। কেমন? এরপরে আসো যে হোয়াই, কারণটা কি যে তুমি কেন ঢাবিতে পড়তে চাও। এর পিছনে শুধু চাইলেই হবে না, এর পিছনে একটা কারণ থাকতে হবে। তোমার নিজের কারণটা খুঁজে বের করো। তুমি যদি পিছনের কারণটা খুঁজে বের করতে না পারো তাহলে অ্যাডমিশনের এই ফেজটাতে তোমাকে যত বেশি নেগেটিভিটি সহ্য করতে হবে, যত বেশি হতাশায় পড়বা, এসবকে উতরায় তুমি যাইতে পারবা না যদি না তোমার পিছনের কারণটা যথেষ্ট স্ট্রং না হয়। কেমন? সো তোমার জন্য কারণটা কি, তুমি কেন ঢাবিতে পড়তে চাও, সো এই কারণটা খুঁজে বের করো। তোমার জন্য অন্যতম একটা কারণ হইতে পারে যে তোমার আব্বু আম্মুর গর্বের কারণ হওয়া। একবার আব্বু আম্মুর কথা চিন্তা করবা, দেখবা অনেকে জাস্ট আমরা মোটিভেশন খুঁজি, ইউটিউব ফেসবুকে এসে মোটিভেশন খুঁজি। তুমি জাস্ট মোটিভেশন দ্বারা অ্যাডমিশনের এই জার্নিটা শেষ করতে পারবা না। তোমার নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে, নিজের স্বপ্নের দায়িত্ব নিজেকে নিতে হবে। তুমি যদি নিজের দায়িত্ব নিতে পারো তবে তুমি এই লং জার্নিতে তুমি রেগুলারিটি মেনটেন করতে পারবা। আর যদি রেগুলারিটি মেনটেন না করতে পারো তাহলে কখনোই তুমি ভালো করতে পারবা না। দিন শেষে হতাশ হবা, দেখবা অনেক পড়তেছো, মার্ক পাচ্ছ না, বেশি দূর আগাইতে পারবা না। যেমন এই জন্য যে আমি কেন চাই ঢাবিতে পড়তে চাই, এই কেনর উত্তরটা আমাকে জানতে হবে। যথেষ্ট একটি স্ট্রং কারণ থাকতে হবে, নাহলে তুমি নিজের মধ্যে সেই লেভেলের জেদ তৈরি করতে পারবা না, সেই লেভেলের পরিশ্রমও করতে পারবা না। অনেকে বলো যে ভাই কত ঘন্টা পড়বো অ্যাডমিশনে এসে। সো কত ঘন্টা পড়বা এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। অ্যাডমিশনের তুমি এমন একজনই স্টুডেন্টও পাবা না যে বলবে না যে আমি অ্যাডমিশনে পড়ি নাই। হয়তোবা এইচএসসিতে না পড়ে লাস্টের দিকে ভালো রেজাল্ট করছে, কিন্তু অ্যাডমিশনে কেউ বলতে পারবে না যে অ্যাডমিশনে আমি না পড়ে ভালো রেজাল্ট করছি। অ্যাডমিশন তুমি যদি ভালো করতে চাও তবে তোমার অবশ্যই পরিশ্রম করতে হবে। কতক্ষণ করতে হবে এটা তোমার নিজের বুঝতে হবে। বললাম তো নিজেকে মেজার করা শিখতে হবে। কেমন? যে তোমার 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা নাকি 14 ঘন্টা, সেটা তোমার নিজের বুঝতে হবে। আমি বলবো তুমি নেসেসারি কাজ বাজিত যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ তোমার পড়তে হবে, নাহলে কখনোই তুমি অ্যাডমিশনের পড়াটা কভার করতে পারবে না। অনেক অনেক পড়া
তোমার 90 দিনের মধ্যে 70টা অধ্যায় শেষ করতে হবে। আবার করলে হবে না, হ্যান্ড ক্যালকুলেশন আছে, শর্ট ট্রিক্স আছে, অনেক কিছু আমার আছে, আবার এর মধ্যে রিভাইজও করতে হবে। কেমন হচ্ছে এই বিষয়গুলো তুমি যদি অর্জন করতে চাও তো তোমাকে অনেক বেশি টাইম দিতে হবে। তুমি যদি বলো না ভাই আমি 2 ঘন্টা 3 ঘন্টা বেশি পড়তে পারি না, তুমি যদি এক্সট্রা অর্ডিনারি না হও তবে এই 2-3 ঘন্টা পড়াশোনা দিয়ে হয়তো বা ভালো করতে পারবা না। তো তুমি যদি আর্ম পাবলিক হও তাহলে তোমাকে অবশ্যই মিনিমাম চেষ্টা হবে 10-12 যতক্ষণ তুমি পারো পড়াশোনা করা, যতক্ষণ জেগে থাকবা ততক্ষণ পড়াশোনা করতে হবে। কেমন? তো তোমার এই হোয়াই, এই কারণটা খুঁজে বের করো। যে তুমি যদি অনেকে দেখো, তোমার আমরা অনেকেই বলো যে আব্বু আম্মু এই প্রেশার দিচ্ছে ওই প্রেশার দিচ্ছে, দিন শেষে দেখো আব্বু আম্মু কি চায়? তোমারই ভালো চায়। তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বা, তারা এইটাই চায়, তারা শুধু গর্ব করবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ঢাবিতে পড়ে, রাবিতে পড়ে, মেডিকেলে পড়ে বা বুয়েটে পড়ে, তারা শুধু তোমাকে গর্ব নিয়ে করতে চায়। তুমি যদি ভালো জায়গায় চান্স পাও, দিন শেষে তোমার লাইফটা সুন্দর হবে, তোমার ফিউচারটা উন্নত হবে, তাদের কি হবে? তাদের কিচ্ছুই হবে না, জাস্ট তারা এইটাই চায় যে তুমি ভালো থাকো। সো আব্বু আম্মুর এই চাওয়াটা খুব বেশি দোষের বা অন্যায় না। তো তুমি এই 18 থেকে 19 বছর বয়সে মানুষ বিলিয়নিয়ার হয়ে যায়, সেখানে তুমি যদি তোমার এই ছোট ছোট স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে না পারো তবে কবেই পারবা? সো জাস্ট ভার্সিটিতে চান্স পেয়ে গেলে লাইফটা সেটেল, আমি এটা বলতেছি না, তবে তোমার রাস্তাটা হয়তো একটু সহজ হয়ে যাবে। তোমাকে পরিশ্রম করতে হবে, দিন শেষে যেখানে যাও না কেন তো ভার্সিটিতে চান্স পেলে তোমার রাস্তাটা সহজ হয়ে যাবে। সো আব্বু আম্মুর জন্য হইলেও নিজের সর্বোচ্চটা দাও, নিজেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করো অ্যাডমিশনে এসে। কেমন? যখন তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তুমি একটু ইমাজিন করবা, প্রত্যেকদিন সকালে উঠে ইমাজিন করবা, দেখবে অটোমেটিক মোটিভেশন পেয়ে যাবা। যে তুমি তোমার যখন মনে করো তোমার স্বপ্নের ভার্সিটি রেজাল্ট দিছে, তারপর তুমি সেখানে টপ করছো, তো তারপর তুমি তোমার আব্বু আম্মুকে যখন এই মুহূর্তটার কথা জানাবা, এই মুহূর্তটা তোমার আব্বু আম্মুকে যে পরিমাণে হ্যাপিনেস দিবে তুমি হয়তো বা কোনোদিন কল্পনাও করতে পারো না। সো চান্স পাওয়ার পরের ওই মুহূর্তটার জন্য আসলে সবকিছু করা যায়। এই ফোন, সোশ্যাল মিডিয়া, ফ্রেন্ড সার্কেল যা আছে না কেন সবকিছুকে তুমি সবকিছু করা যায়, জাস্ট যদি তুমি ওই মুহূর্তটাকে কল্পনা করতে পারো যে তুমি তোমার স্বপ্নের সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো, সেই মুহূর্তটা তোমার আব্বু বা আম্মুকে জানাচ্ছ, জানানোর পরে তাদের কেমন ফিলিংস হইতে পারে তুমি যেটা যদি ইমাজিন করতে পারো। আর এই অনুভূতির জন্য হইলেও তোমার নিজেকে স্যাক্রিফাইস করার প্রয়োজন, এই অনুভূতির জন্য তোমার নিজেকে স্যাক্রিফাইস করা যায়। কেমন? তো এইটাই কথা, নিজের কেন তুমি চাও, ঢাবিতে কেন পড়তে চাও বা যেখানেই হোক না কেন কেন পড়তে চাও, এই কেনর কারণটা খুঁজে বের করতে হবে। আর নিজের মধ্যে সেই জেদটা থাকতে হবে, নাইলে তুমি কখনোই আগাইতে পারবে না। আর এই যে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। অনেকে বলতেছে ভাই রেজাল্ট খারাপ, রেজাল্টের কথা আমি যদি বলি, তুমি ভার্সিটি প্রিপারেশন যদি নাও, তোমার রেজাল্ট যদি এইচএসসিতে 3.5 আসে, তুমি তো বুঝতেছো ভাই তুমি পরীক্ষা দিছো রেজাল্ট কেমন হবে। এইচএসসিতে যদি 3.5 আসে এবং এসএসসি প্লাস এইচএসসি মিলায় টোটাল মিলায় যদি 8 হয়, তবে তুমি মোটামুটি সকল ভার্সিটিতে এক্সাম দিতে পারবে। তো তুমি যদি 3.5 পাও মিনিমাম, তাহলে তোমার রেজাল্ট নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই। অনেকে বলতে পারো ভাই তো মার্ক আছে জিপি এর উপর, হ্যাঁ মার্ক আছে, তবে তোমার এই মার্কটা খুব বেশি ইম্প্যাক্ট রাখবে না ভার্সিটিতে। হয়তো বা অন্য সবার চেয়ে তুমি 3.5 পাইলে 2 বা 3 মার্ক পিছনে থাকবে, এই 2-3 মার্ক কাটানো কোনো ব্যাপারই না। সো তোমার রেজাল্ট খারাপ হোক, যদি মিনিমাম 3.5 পাও, সো রেজাল্ট নিয়ে তোমার প্যারা নেওয়ার প্রয়োজন নেই ভাই। এইচএসসিতে তুমি খুব ভালো করলা, গোল্ডেন এ প্লাস পাইলা, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাইছো, সারা জীবন টপার ছিলা, স্কুল কলেজের ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলা, কিন্তু দিন শেষে দেখা গেল অ্যাডমিশনে কোথাও চান্স পাইলা না। তাহলে এই রেজাল্ট নিয়ে তুমি কি করবা? আর এমন হইলো যে তুমি এইচএসসিতে খুবই খারাপ হয়েছে 3.5, কিন্তু তুমি ঢাবির একটা টপ ডিপার্টমেন্টে পড়ো, তখন কি তোমার কেউ জিজ্ঞেস করবে যে তোমার এইচএসসিতে রেজাল্ট কি ছিল? এখন কি আমাকে কেউ জিজ্ঞেস করবে আমার কলেজ কোনটা ছিল, আমার এইচএসসিতে রেজাল্ট কেমন ছিল, আমার স্কুলে কেমন স্টুডেন্ট ছিলাম, এসব কেউ জিজ্ঞেস করবে? কখনোই করবে না। সো অ্যাডমিশন তোমার লাইফে নতুন একটা রাস্তা তৈরি করছে। সো এই সুযোগটাকে যারা কাজে লাগাইতে পারবা তারাই ইনশাল্লাহ তোমার অতীতের যত ব্যর্থতা আছে সবগুলোকে একটা তুমি পূর্ণতা দিতে পারবা জাস্ট এই অ্যাডমিশনের মাধ্যমে। তোমার রেজাল্ট যদি খারাপ হয়, এইটা নিয়ে তুমি বুঝতেছো রেজাল্ট খারাপ হবে, খারাপ হবে কেন তুমি নিজেকে জিজ্ঞেস করো ভাই, তুমি একাডেমিকে যেই টাইমটা পাইছো সেই টাইমটাকে প্রপারলি কাজে লাগাও নাই, এই জন্যই তোমার রেজাল্ট খারাপ হবে। সো তুমি প্রথমত রেজাল্ট খারাপ হবে এটা নিয়ে হতাশায় না থেকে আমার কেন রেজাল্ট খারাপ হচ্ছে এই কারণটা খুঁজে বের করো, এবং অ্যাডমিশনে যাতে এই ভুলগুলো আমার না হয় সেইটা ইনশিওর করো, তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। সো রেজাল্ট খারাপ হইলে এটা নিয়ে প্যারা নেওয়ার খুব বেশি প্রয়োজন নাই, কারণ তুমি এইটাকে ব্যাকআপ দিতে পারতেছো অ্যাডমিশন, অ্যাডমিশন তোমার লাইফে সেই সুযোগটা নিয়ে আসতেছে। আর যদি অন্য সবার মতো ভাই হতাশায় আছি, আমি তো খুব ভালো স্টুডেন্ট না, ব্যাক বেঞ্চার ছিলাম, আমার দ্বারা হবে কিনা, এইটা নিয়ে যদি হতাশায় থাকো, সারাদিন দিনের পর দিন টাইম ওয়েস্ট করো, তাহলে জীবনেও তুমি ওই পাবলিক ইউনিভার্সিটি বারান্দায়ও যাইতে পারবা না। অ্যাডমিশন একটা অদ্ভুত একটা ফিল্ড, যেমন এখানে হাজার হাজার টপার আছে যারা দিন শেষে কোথাও চান্স পায় না, কিন্তু দেখবে অ্যাডমিশনের শুরুতে এমন ভাব নিয়ে তারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল প্রিপারেশন শুরু করবে যে তারা একদম কনফার্ম হয়ে গেছে ঢাবি বা ডিএনসি, কিন্তু দিন শেষে দেখবা তারা হয়তো বা অনেকেই কোথাও চান্স পায় না। আবার
যাদেরকে গণনাই ধরতো না, তুমিও বা হয়তো বা যাদেরকে গণনাই ধরতেছো না, কিন্তু অ্যাডমিশন শেষে দেখবা সে এমন একটা কামব্যাক দিয়ে ফেলছে যে খুব ভালো একটা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা ডিপার্টমেন্টে চান্স পেয়ে বসে আছে। তো এইখানে তুমি এতদিন কেমন স্টুডেন্ট ছিলা, তুমি আসলে মেধাবী কিনা, এইসব এর উপর কিচ্ছু নির্ভর করে না। অ্যাডমিশন একটা বিষয়ের উপর নির্ভর করে যে তুমি কত বেশি পরিশ্রম করতেছো, তার উপরই অ্যাডমিশন ডিপেন্ড করে। এই 3 মাস যদি তুমি সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো তবেই তুমি ভালো করতে পারবা। আদারওয়াইজ তুমি এতদিন খুব ভালো স্টুডেন্ট ছিলা, কলেজের ফার্স্ট বয় ছিলা, এইচএসসি তে 1300-র মধ্যে 1250 পাইছো, এইসবের কিছু যায় আসে না। এসব নিয়ে হাজার হাজার স্টুডেন্ট কোথাও চান্স পায় না। তো তুমি কেমন অবস্থায় আছো, এতদিন কি ছিল, এসব ভুলে যাও। আজকে থেকে নতুন করে শুরু করো। অ্যাডমিশন তোমার কাছে নতুন একটা সুযোগ নিয়ে আসছে, এই সুযোগটাকে কাজে লাগাও, দেখবা তোমার লাইফটা অনেক ভালো হবে। তুমি এইচএসসি তে 6 মাস পড়ো নাই, কোনো প্রবলেম নাই, কোনো খুব বেশি তোমার ক্ষতিও হয় না, কিন্তু অ্যাডমিশনে যদি 7 দিন না পড়ো এই ক্ষতিটা তুমি কভার করতে পারবে না। অ্যাডমিশনের এই 3 মাস সময় তোমাকে যে পরিমাণে ইম্প্যাক্ট দিবে, তুমি অন্য কোনো সময় সেম পরিমাণে এফোর্ট দিয়ে তুমি কাজ করতে পারবে না। ঢাবির পরীক্ষার পর তুমি দিনে 16 ঘন্টা করে পড়েও খুব একটা কাজে লাগাইতে পারবে না, লাভ হবে না। কথায় আছে, তুমি যদি উত্তপ্ত লোহাকে তুমি যদি হাতুড়ি দ্বারা আঘাত করো তখনই তুমি তাকে একটা প্রপার শেপ দিতে পারবা, আর ঠান্ডা লোহাকে তুমি যতই আঘাত করো না কেন কাজ কিন্তু হবে না। সো এই জন্য আমার এই টাইমটাতে তুমি যে পরিমাণে এফোর্ট দিবা দিলেই তোমার ইম্প্যাক্টটা সর্বোচ্চ থাকবে। সো তোমার উচিত হবে এই 3 মাসটা নিজেকে স্যাক্রিফাইস করা। অবশ্যই নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, কিছু অর্জনের জন্য অনেক কিছু বর্জন করতে হয়, যেমন বর্জন ছাড়া কখনো অর্জন করা যায় না। সো তোমার নিজেরই এটা বুঝতে হবে যে তোমার কি কি স্যাক্রিফাইস করতে হবে এই সময়টাতে এসে। অনেকেই দেখবা আমি বলবো যে তোমার অ্যাডমিশন এই পিরিয়ডটাতে এসে যে ফোন ব্যবহার করা যাবে না, আবার তো বলবা যে ভাই ফোন না ব্যবহার করলে কেমনে ক্লাস করবো। তো তুমি এই জায়গায় একটা কাজ করতে পারো, জাস্ট ক্লাসের সময় ফোনটা নিলা, নেওয়ার পর আব্বু আম্মুর কাছে ফোন জমা রাখো, বা বিভিন্ন অ্যাপস পাওয়া যায় লক মাই ফোন, এটার মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফোনকে লক করা যায়। সো ফোনকে লক করে ফেলো, ফেসবুক ফোন থেকে ডিলিট করে দাও, ফেসবুক রাখার প্রয়োজন নাই। তুমি দেখো তোমার 24 ঘন্টার মধ্যে তুমি অধিকাংশ টাইমে কাটাচ্ছ রিলস দেখে, যেটা তোমার কি পরিমাণে ক্ষতি করতেছে তুমি হয়তো সেটা নিজেও বুঝতেছো না। সো তোমাদের আমার পরামর্শ থাকবে এইটা, অ্যাডমিশনে এসে ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যবহার না করার জন্য, ফোনকে ব্যবহার করা যাবে না। এই 3 মাস তোমার মনের দরজা এবং রুমের দরজা দুইটাই বন্ধ থাকবে, জাস্ট তুমি তোমার পড়াশোনা এইটা নিয়ে তোমাকে ব্যস্ত থাকতে হবে, এর বাইরে তোমার লাইফে আর কিচ্ছু রাখা যাবে না। কেমন? সো জাস্ট নিজেকে মাত্র যদি ভাই তুমি এই ফেসবুক সোশ্যাল মিডিয়া গেমিং এইটাকে যদি মাত্র 3 মাসের জন্য স্যাক্রিফাইস না করতে পারো, তবে তুমি কেমনে ভাবো ঢাবির টপ ডিপার্টমেন্টে তুমি পড়বা, রাবিতে পড়বা, সাস্তে পড়বা, তুমি কেমনে স্বপ্ন দেখো? এই স্বপ্ন দেখাও তো পাপ। মাত্র যদি এই ছোট ছোট বিষয়গুলোকে তুমি স্যাক্রিফাইস না করতে পারো, কেমন আসলে তুমি তো আসলে তুমি ফোন ইউজ করো না, বা সোশ্যাল মিডিয়া তো তুমি ইউজ করো না, সোশ্যাল মিডিয়া বা ফোন তোমাকে ব্যবহার করে, তাই না? সো তোমার নিজের উপর কন্ট্রোল থাকতে হবে, তোমার অন্য কোনো সমাজ বা ফোন এইসব তোমাকে কন্ট্রোল না করতে পারে, এটা খেয়াল রাখতে হবে, নিজের উপর নিজের কন্ট্রোল থাকতে হবে। সো এইটাই, রেজাল্ট যদি খারাপ হয় এটা নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নাই, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ভাই আমি আজকে থেকে নতুন করে শুরু করব। আল্লাহ তোমাকে সেই পরিমাণে শক্তি বা ক্ষমতা দিয়ে সৃষ্টি করছে যা তুমি চিন্তা করতে পারো, যা তুমি সেটাকে তুমি অবশ্যই পূর্ণতা দিতে পারবা যদি তুমি সেই লেভেলের পরিশ্রম করতে পারো। কেমন? সো তোমার মধ্যে ওই শক্তিটা আছে, জাস্ট ওই শক্তিটাকে একবার খুঁজে বের করতে হবে। তুমি যদি নিজের ওই সর্বোচ্চ ক্যাপাবিলিটিকে একবার মিট করতে পারো তবে তোমাকে আর কখনো চিন্তা করতে হবে না। কেমন? ওকে, ফেসবুক ডিলিট করলে ক্লাস করতে পারবা কোথায়? ক্লাস সব আমাদের ক্লাস এখন থেকে তোমরা ওয়েবসাইটে করতে পারবা, কেমন? লাইভ ক্লাস সব ওয়েবসাইটে করতে পারবা, এগুলো নিয়ে ডিটেইলসে বলবো। ওকে ফাইন। সো হতাশ হওয়া যাবে না, অ্যাডমিশনে এসে দেখবা অনেক ভালো অনেক বেশি পড়তেছো তারপরেও ঠিকভাবে হয়তো বা আউটপুট পাবা না। সো এইসব নিয়ে হতাশায় পড়া যাবে না। যাই হোক, যে অ্যাডমিশনে এই 3 মাসটা খুবই অল্প টাইম, যে ভাই হতাশায় পড়ে থাকবো এটা নিয়ে আসলে টাইম দেওয়ার মতো সময় নেই। তুমি হতাশ হবা তারপরে পড়তে হবে, তুমি অসুস্থ গায়ে জ্বর মাথা ব্যথা তারপরে পড়তে হবে, এইসবে পাত্তা দেওয়ার মতো সময় অ্যাডমিশনে নাই। কেমন? সো নিজের এই দায়িত্বটা নেওয়া শিখতে হবে। যাই হোক না কেন শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। ওকে, আচ্ছা এরপর আসো যে মেন্টর, অ্যাডমিশনে মেন্টর খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা যে তোমার পর্যায়ে। সো তুমি যদি সঠিক মেন্টরের আন্ডারে না থাকো তবে হয়তো অ্যাডমিশন হয়তো ভালো করতে পারবা না। এর কারণে অ্যাডমিশনে পড়ার অনেক কিছু আছে, পড়ার অনেক কিছু আছে, বললাম তো 70টা অধ্যায় 90 দিনে শেষ করতে হবে। তুমি এখন যদি একটা অধ্যায়ের জন্য 10 ঘন্টা 12 ঘন্টার ক্লাস করো তবে তুমি নিজে কখন পড়বা, প্র্যাকটিস কখন করবা? তোমাকে যেই সব জিনিস আসে না, চাঁদের দেশের জিনিস করায় তো লাভ নাই। টু দা পয়েন্টে তোমার অ্যাডমিশনের জন্য যা প্রয়োজন সেটা পড়তে হবে। ভাই তুমি চাঁদের দেশের জিনিস করো, সবকিছু করো, কিন্তু দিন সে ঢাবিতে 95% ফেল করে,
ফেল করে মাত্র 100 জনের মধ্যে 5 জন পাস করে। কেমন? সো আজাইরা জিনিস পড়ে নেয়, আমার টু দা পয়েন্টে কি পড়তে হবে এইটা বুঝতে হবে। ওকে, সো এই জন্য তোমার মেন্টর সিলেকশনটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের এই ফেজটাতে। সো তোমরা যারা আমাদের এই কোর্সটাতে আসো, ইনশাল্লাহ তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট মেন্টরশিপ তুমি পাবা। তোমাকে কখন কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তোমার ইমপ্রুভমেন্ট কেন হচ্ছে না, এই 1-to-1 মেন্টরশিপ সবকিছু তোমরা আমাদের কাছ থেকে পাবা। এবং আমাদের যে টিচার প্যানেল আছে সবাই অনেক বেশি এক্সপিরিয়েন্স, এবং সবাই যে একাধিক ইউনিভার্সিটিতে ভালো ভালো জায়গায় চান্স পাইছে এবং ভালো ভালো জায়গায় পড়ে। আমি নিজের কথাই যদি বলি, আমি রুয়েট, চুয়েট, কুয়েট, তারপরে সাস্ট, জিএসটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ যত জায়গায় পরীক্ষা দিছি সব জায়গায় মোটামুটি খুব ভালোভাবে চান্স পাইছি। এবং আমাদের যে মেন্টর প্যানেল আছে তারাও অনেক বেশি এক্সপিরিয়েন্স। সো তোমার এইটা নিয়ে চিন্তা করতে হবে না, বাংলাদেশের বেস্ট অফ দ্য বেস্ট মেন্টরশিপ তুমি আমাদের এই কোর্সটাতে পাবা, আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি। কেমন? সো তোমার আমাদের যারা এই কোর্সটাতে আছে তাদের এইটা চিন্তা করতে হবে। অনেকে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে চিন্তায় থাকো, ভাই তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে বিন্দু মাত্র প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তুমি যদি আমাদের রেগুলার ক্লাসে জাস্ট ফলো করো, 5 থেকে 6টা ওদের ক্লাস করবা, এরপর তুমি হ্যান্ড ক্যালকুলেশনের বস হয়ে যাবা। হ্যান্ড ক্যালকুলেশন তুমি বস হয়ে যাবা। কেমন? সো হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। তুমি আমাদের যদি কোর্সটা কন্টিনিউ করতে পারো, তুমি পরীক্ষা থেকে এইটা বলতে পারবে না যে ভাই হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কোন ম্যাথ আমাকে রেখে আসতে হয়েছে। তুমি যেটা পারো নাই সেটা পারোই না, এটা বলতে পারো না যে ভাই হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কোন ম্যাথ আমাকে রেখে আসতে হয়েছে। সো হ্যান্ড ক্যালকুলেশন শর্টকাট যা যা আছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত খুব সুন্দর করে তোমাদেরকে আমরা কভার করে দিব। এইটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিন্দু মাত্র প্রয়োজন নেই। এখন আসলে কিভাবে পড়বা? সো কিভাবে পড়বো এইটা অ্যাডমিশনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে আজে বাজে জিনিস পড়া যাবে না, আমার টু দা পয়েন্টে পড়তে হবে। কি পড়া প্রয়োজন আর কি পড়ার প্রয়োজন নাই এইটা আমার বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তোমার 8টা পেপারের এক্সাম 1 ঘন্টার মধ্যে দিতে হবে, বা ঢাবিতে তোমার 1.5 ঘন্টার মধ্যে 8টা পেপার একত্রে মাথায় নিয়ে গিয়ে পড়তে হবে। একটা অধ্যায় তুমি ভিক্টোরিয়ার জন্য খুব ডিটেলসে পড়তে পারো, কিন্তু তোমার যখন সব অধ্যায় একত্রে হবে, তোমার 8টা বিষয় যখন একত্রে হবে, এত ইনফো নিয়ে পরীক্ষার মধ্যে গিয়ে সেটা ডেলিভারি করা অনেক বেশি টাফ হয়ে যাবে। কেমন? এই জন্য আমার কি পড়া প্রয়োজন, কি পড়ার প্রয়োজন নেই, টু দা পয়েন্ট আমার পড়তে হবে, আমার পড়ার সার্কেলটা কমায় নিয়ে আসতে হবে। কেমন? তো আসো প্রথমেই বলি যে প্রথমেই তুমি যেই কোর্সে আসো, ক্লাস অবশ্যই ম্যান্ডেটরি। তোমার ক্লাস তোমাকে করতেই হবে, কারণ ক্লাস করার মাধ্যমে তুমি তোমার বেসিকটাকে ক্লিয়ার করতে পারবা, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবা। কনসেপ্ট ক্লিয়ার করাটা তোমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের ক্লাসে, আমাদের যারা কোর্সে আসো তাদের ক্লাস নিয়ে প্যারা নেওয়ার প্রয়োজন নাই, তুমি কেবল আমাদের ক্লাসটা করবা এবং তোমাকে আমরা এইটুকু গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, আমাদের ক্লাসে তোমাকে যা পড়াবো, ক্লাস স্লাইডে যা থাকবে, এর বাহিরে কোনো ভার্সিটি তুমি কোনো কোশ্চেন পাবা না। 80 থেকে 90% কোশ্চেন তোমাকে যা পড়াবো এখান থেকে আসতে বাধ্য, তোমাকে এই গ্যারান্টি আমরা দিচ্ছি। সো আমাদের কোর্সে যারা আসো, কেবল আমাদের ক্লাস যদি ফলো করো, এর বাইরে তোমার আর কিছু প্রয়োজন নেই। ক্লাসটা খুবই ভালো করে করবা, ক্লাসের প্রত্যেকটা জিনিস আমরা তোমাকে ক্লাসে যা করাবো সেটা খুব সুন্দর করে বুঝবা, বোঝার পরে ক্লাস স্লাইডটা মিনিমাম 2 থেকে 3 বার সলভ করবা। ইনশাল্লাহ তোমার অ্যাডমিশনের, তুমি যেই ভার্সিটির কথা বলো না কেন, ডিইউ, আরইউ, সাস্ট, সকল ভার্সিটির প্রিপারেশন তোমার 100% ভাবে কাভার হয়ে যাবে, এইটুকু গ্যারান্টি আমরা তোমাকে দিতে পারি। জাস্ট কেবল ক্লাস এবং ক্লাস স্লাইডটা তুমি খুব সুন্দর করে সলভ করবা, জাস্ট প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করবা, ইনশাল্লাহ এর বাইরে কিছু আসবে না। এরপরে ক্লাস করার পরে অ্যাডমিশনের জন্য তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা তোমার ক্লাস নোট করতে হবে। নোট করা মানে যে তোমার ওইসব লাল নীল কলম দিয়ে খুব বেশি যে টাইম নিয়ে তুমি নোট করার সময়টা পাবা না, কারণ তোমাকে ক্লাস করতে হবে, ক্লাস স্লাইডটা সলভ করতে হবে, এরপরে গিয়ে নোট করতে হবে। সো নোটটা কেমন হবে, যে এখন আমাদের 1 দিন বা 2 দিনে একটা করে অধ্যায় শেষ হবে, যেগুলো বড় অধ্যায় সেগুলো 2 দিন, যেগুলো ছোট অধ্যায় সেটা 1 দিনের, 7 দিনের সপ্তাহে ক্লাস থাকতেছে। সো ক্লাস করে ক্লাস নোট করাটা হয়তো অনেকের কাছে প্যারা হয়ে যাবে, কিন্তু তুমি যদি ক্লাস নোট না করো, দেখবা 2 মাস পরে ভিক্টর পড়ছো, ভিক্টরের সবকিছু ভুলে গেছো। ক্লাস নোটে যে পরীক্ষা দিবা, আজকে ঢাবি পরীক্ষা, তার 2 দিন পর বিইউপি, তার পরের দিন দেখা যায় রাবির পরীক্ষা পড়ে গেছে। তো যখন ক্রমাগত পরীক্ষা পড়বে তখন তুমি রিভিশন করতে পারবে না। আর রিভিশন যদি না করতে পারো, তোমার কি মনে হয় তুমি 1 মাস বা 2 মাস আগে যেটা পড়ছো পরীক্ষার মধ্যে কি সেটা পারবা? জীবনেও পারবা না, জীবনেও পারবা না। সো ভাই যতই কষ্ট হোক না কেন, তোমাদের প্রতি অন্তত রিকোয়েস্ট থাকবে তুমি নোট করে পড়ো। একবার তোমার টিচারের ক্লাস করে বা নিজে পড়ে তোমার যত বেশি ইফেক্টিভ হবে, তুমি যদি নোট করে সেটা লিখে লিখে পড়ো, তার চেয়ে 10 টাইম বেটার হবে তোমার নোট করে পড়া। সো মাস্ট বি নোট করতে হবে। নোট কেমনে করবা, আমাদের গাইডলাইন সেশনে এসব তোমাদেরকে ডিটেলসে বোঝাই দিয়ে হবে, তারপর একটু শর্টে বলতেছি যে নোট কেমনে করবা। ক্লাসে তোমাকে যেই থিওরিগুলো পড়ানো হবে, যেই সূত্রগুলো পড়ানো হবে, সেগুলো খুব সুন্দর করে A to Z উঠাবা খাতায়,
এরপরে ওই থিওরি বা ওই টাইপের 1 থেকে 2টা ম্যাথ সর্বোচ্চ উঠাবা। সব ম্যাথ উঠানোর প্রয়োজন নেই, মিনিমাম 1 থেকে 2টা ম্যাথ উঠাবা, যাতে ওই 1 থেকে 2টা ম্যাথ পড়লে তোমার এইটা মনে হয়ে যায় যে এই থিওরি ছিল, এই সূত্র ছিল, এই সূত্রের এই টাইপের ম্যাথ হইতে পারে। কেমন? এইভাবে তোমাকে শর্ট নোট করতে হবে, একদম কম্প্যাক্ট ভাবে, একদম 20 পেজ 30 পেজের নোট একদম লাস্ট মুহূর্তে আসছি চাইলেও করা যাবে না। কেমন? এই জন্য একদম টু দা পয়েন্টে কম্প্যাক্ট ভাবে নোট করতে হবে যে আমার থিওরি থাকবে, সূত্র থাকবে, ওই রিলেটেড 2-3টা ম্যাথ থাকবে, প্রত্যেকটা এইভাবে সুন্দর করে উঠাবা, তাহলে তোমার হয়ে যাবে। এতে করে কি হবে, তোমার ভেক্টর পুরো একটা অধ্যায় মনে করো তোমার 10 থেকে 12 পেজের মধ্যে তোমার কভার হয়ে যাবে। সো তোমার নিজের হাতে করা নোট যেটা 10 পেজের মধ্যে তোমার পুরো একটা অধ্যায় কভার হচ্ছে, এটা তুমি যে কোনো সময় রিভিশন করতে পারো। সো অ্যাডমিশনে কেবল পড়লে হয় না, সঠিকভাবে যাতে রিভিশন করতে পারো এই জন্য নোটটা বেশি প্রয়োজন। সো খুব বেশি ডিটেলসে বলতেছি না, আমরা তোমাদেরকে বুঝাই দেবো কেমনে নোট করতে হয়, আমাদের রেগুলার গাইডলাইন সেশন হবে, সেখানে বুঝাই দেওয়া হবে। এরপরে এক্সাম, এক্সাম দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এক্সাম দেই না, পরীক্ষার মধ্যে গিয়ে দেখবা তোমাকে ক্লাসে পড়ানো জিনিস, অনেক কমন জিনিস পরীক্ষার মধ্যে গিয়ে তুমি পারতেছো না, ধরতেই পারতেছো না কেমনে সলিউশন করতে হবে। এর কারণে আমরা বেশি বেশি এক্সাম দেই না, আমরা নিজেদের ব্রেনকে ট্রেন করতে পারি না। তোমার ব্রেনকে তুমি যদি ট্রেন না করো, তোমার ব্রেন কখনো এক্সাম হলের মধ্যে গিয়ে তোমার সর্বোচ্চ আউটপুটটা কখনোই দিতে পারবে না। এই জন্য তোমার ব্রেনকে ট্রেন করতে হবে। ট্রেন করার ওয়াইটা কি, আমরা কি করি, প্রশ্ন ব্যাংক ভাই একটা নেই, প্রশ্ন ব্যাংকের সলিউশন দেওয়া আছে, একটা সলভ করি, আর ভাইগুলো দেখিও আচ্ছা এইভাবে এইভাবে হবে। ম্যাথে দেখা যাবে না, প্রশ্ন ব্যাংকের সলিউশন দেখে সলভ করা যাবে না। এটা করে তোমার বিন্দু মাত্র লাভ হবে না। তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, যেটা বাড়াইতে পারো তুমি এক্সাম দেখি, এক্সাম দিয়ে। কেমন? তোমার ব্রেনকে বুঝাইতে হবে। তুমি যখন এক্সাম দিবা তখন দেখবা যে তোমার একটা টাইম লিমিটেশন আছে, টাইম ম্যানেজমেন্টের বিষয় তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। পাশাপাশি তোমার যে কোনটা পারতেছো না, সলিউশন নাই, তুমি একটা চিন্তা করার মতো সময় পাবো। কেমন? এই জন্য তুমি এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার ব্রেনকে ট্রেন করতে পারবা, যাতে তোমার পরীক্ষা থেকে সর্বোচ্চ আউটপুট পাও। এই জন্য এক্সাম দিতেই হবে। এক্সাম দেওয়ার উদ্দেশ্য কত মার্ক পাচ্ছি এইটা না, এক্সাম দেওয়ার উদ্দেশ্য আমার ব্রেনকে ট্রেন করা, আমি কোন জিনিসগুলা পারি কোনগুলা পারি না এটা ডিফাইন করা। 100 মার্কের পরীক্ষা দিলাম, 50 মার্ক পাইলাম, আর বাকি 50 পাইলাম না। তো বাকি 50টা কেন পারলাম না, এটা আমার আগে আইডেন্টিফাই করতে হবে। বাকি 50টা কোশ্চেন কি আমার পড়ানোর বাহিরে ছিল, নাকি আমি কোশ্চেন ধরতে পারি নাই, নাকি হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম। সো কোথায় আমার সমস্যা এইটা খুঁজে বের করতে, এবং এইটা ইনশোর করতে হবে এই 50টা কোশ্চেন ভবিষ্যতে কোনো জায়গায় আসলে আমার যাতে বিন্দু মাত্র কোনোদিন ভুল না হয়। তুমি যদি এইটা ইনশোর করতে পারো, তুমি আমাদের ক্লাস করবা, ক্লাস স্লাইড 2 থেকে 3 বার সলভ করবে, এবং আমি আমাদের তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারে ভাই, ভার্সিটি ডেডিকেটেড এই ইউনিটের জন্য আমাদের বেস্ট অফ দ্য বেস্ট এই এক্সাম সিস্টেম, বা তোমাদেরকে আমরা যেভাবে এক্সামে যে কোশ্চেনগুলো সিলেক্ট করা হয়, এই কোয়ালিটির কোশ্চেন তুমি কোথাও বাংলাদেশে পাবা না। কারণ আমাদের টিচাররা প্রত্যেকে ফিজিক্স কেমিস্ট্রি আমি নিজে কোশ্চেন করি, এবং আমাদের প্রত্যেকটা টিচার খুব কোশ্চেন অ্যানালাইসিস করে আমাদের কোশ্চেনটা করা হয়। সো প্রত্যেকটা কোশ্চেন আমাদের পরীক্ষার এটা তোমার জন্য, এটা অধ্যায়ের জন্য সাজেশন বলতে পারো। কেমন? এই জন্য, এবং আমাদের কোশ্চেনে দেখবা কোনো লিমিটেশন নাই। তোমার ভেক্টরের উপর পরীক্ষা নিচ্ছি, দেখা যাচ্ছে 60টা কোশ্চেনে পরীক্ষা নিচ্ছি, গতিবিদ্যার উপর পরীক্ষা নিচ্ছি 50টা বা 40টা, অর্থাৎ একটা অধ্যায়ের সকল টপিক কভার করার জন্য যতগুলো কোশ্চেন দেওয়া প্রয়োজন আমরা ততগুলো কোশ্চেন দিই। সো একটা অধ্যায়ের পরীক্ষা দেওয়ার পর আমাদের কাছে তুমি বুঝতে পারবে ওই অধ্যায়ের তোমার কোন টপিক্সে দুর্বলতা আছে আর কোন টপিক্সে তুমি বেশ ভালো। সো এইটা যাতে বুঝতে পারো, এই জন্য আমরা কোশ্চেনগুলো এমনভাবে সিলেক্ট করি তা আমাদের এই একটা অধ্যায়ের উপর পরীক্ষা দেওয়ার পরে অধ্যায়ের যতগুলো টপিক্স আছে সবগুলো কভার হবে। এতে করে কি হবে, পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবা তোমার প্রবলেম কোন কোন টপিক্সে। যে টপিক্সে প্রবলেম সেগুলো তুমি ভবিষ্যতে এইটা ইনশিওর করবা যে ভাই ভেক্টরে আমি আজকে 50টা কোশ্চেন পারলাম না, ভবিষ্যতে কোনো পরীক্ষায় এই 50টা কোশ্চেন আসলে আমার যাতে ভুল না যায়, এটা যদি ইনশিওর করতে পারো, আমাদের রেগুলার ক্লাস করবা, ক্লাস লাইভ সলভ করবা, তবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তোমার শুধু চান্সই না, টপ করে আসতে পারবা। জাস্ট ক্লাস করবা, ক্লাস স্লাইড সলভ করবা, এবং আমাদের এক্সাম যেভাবে প্রত্যেকটা এক্সামে অ্যাটেন্ড করবা, কোন কোশ্চেনগুলো পারলা না এভাবে অ্যানালাইসিস করবা, এবং এটা ইনশিওর করবা এক্সামে যেগুলো পারো নাই সেগুলো ভবিষ্যতে আসলে ভুল হবে না। তবে তোমার বললাম তো যে চান্স পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ টপ করে আসবা। কেমন? সো এরপরে আসো যে আমাদের রিভাইজ দিতে হবে। রেগুলার যে টিচাররা তোমাকে পড়াই দিবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। ভাই তোমার রেগুলার 2 মাস আগে ভেক্টর পড়ছো, ওই ভেক্টরটাকে তোমার রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হবে, এই জন্য রেগুলার রিভাইজ দিতে হবে। এরপরে তুমি প্র্যাকটিস করার জন্য তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়বা, কোশ্চেন ব্যাংক পড়বা। কোশ্চেন ব্যাংক এখন কোন কোশ্চেন ব্যাংক পড়বা, যে কোনো পড়তে পারো, বাজারে অসংখ্য পাবলিকেশন আছে, সকল কোশ্চেন ব্যাংকই সেম, যে কোনো কোশ্চেন ব্যাংক প্র্যাকটিসের জন্য তুমি করবা। কেমন? তবে আমাদের বললাম তোমাদের ক্লাস এবং ক্লাস স্লাইডে এক একটা কোশ্চেন ব্যাংকের চেয়ে বেটার। কোশ্চেন ব্যাংকে তুমি কি পাবা, সেম টাইপের 10টা ম্যাথ পাবা, আমাদের ক্লাস স্লাইডে দেখবা সেম টাইপের 10টা ম্যাথ নেই, 2-3টা ম্যাথ আছে, এইটুকুই ডিফারেন্স। কেমন? সো আমাদের ক্লাস স্লাইডে তোমার যেই টপিকস গুলো থাকবে এগুলোর বাইরে তুমি কোশ্চেন ব্যাংকে একটা টপিকস একটা নতুন ম্যাথ পাবা না। সো জাস্ট আমাদের ক্লাস স্লাইডটা মাস্ট বি করতে হবে। এরপরে তোমার আরো বেশি প্র্যাকটিস করার জন্য, যত বেশি প্র্যাকটিস করবে তত কম সময়ের মধ্যে পারবে, এই জন্য তোমার কোশ্চেন ব্যাংক নিয়ে করতে হবে।
বুঝছো? এই জন্য কোশ্চেন ব্যাংকটা তোমার সলভ করতে হবে। যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা করতে পারো। আর যারা কোশ্চেন ব্যাংক যদি নাও কিনতে চাও, আমরা তোমাদের জন্য এটা একটা বেটার সলিউশন আছে আমাদের ওয়েবসাইটে, যে তুমি সেলফ এক্সাম নামে একটা সেকশন আছে, যেখানে সকল ভার্সিটি কোশ্চেন ব্যাংক অ্যাড করা আছে, যেখানে তুমি অধ্যায় ভিত্তিক ভাবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সামের মতো ফিল নিয়ে তুমি পরীক্ষা দিতে পারো। এসব তোমাদেরকে আমরা আমাদের গাইডলাইন সেশনে ডিটেলসে বুঝাই দিব, কেমন? আজকের এই সেশনটা যাতে খুব বেশি বড় না হয়, এই জন্য আমরা শর্টে যাচ্ছি। ওকে ফাইন, আশা করি বুঝছি যে কিভাবে পড়তে হবে। ক্লাস স্লাইড নোট করবা, এরপরে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন ব্যাংক এবং এক্সাম দিবা, এটাই মোর দেন এনাফ। ক্লাস ডিউরেশন কত হবে আমরা ডিটেলসে বলতেছি এগুলো। আচ্ছা দেখো, আমাদের তাহলে কোর্সের ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে দেখো, 15 তারিখে আমাদের প্রথম ক্লাস আছে ভেক্টর। ভেক্টরের দুইটা ক্লাস, ভেক্টর 1 এখানে হবে, তারপর 16 তারিখে গিয়ে ভেক্টর 2। প্রত্যেকটা ক্লাস ডিউরেশন ডিপেন্ড করতেছে, যেগুলো বড় অধ্যায় হয়তো একটা অধ্যায়ের ক্লাস আমাদের 2 থেকে আড়াই ঘন্টা, 2 থেকে আড়াই ঘন্টা ধরতে পারে একটা অধ্যায়ের ক্লাস, 2 থেকে আড়াই ঘন্টা হবে, কেমন? যে আমাদের একদিন, অর্থাৎ ভেক্টর প্রথম ক্লাসটা আড়াই ঘন্টার সর্বোচ্চ হবে, সেকেন্ড ক্লাসটা আড়াই ঘন্টা, এরকম 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে মোটামুটি ডিউরেশন থাকবে প্রত্যেকটা ক্লাসে। একদম টু দা পয়েন্টে আজারে কিছু তোমাকে পড়াবো না, টু দা পয়েন্টে যা প্রয়োজন তোমার সেটা আমরা পড়াই দিব তোমাকে, কেমন? এবং এইটা গ্যারান্টি দিচ্ছি তোমাকে যে তুমি যেই ভার্সিটিতে যাও না কেন, আমাদের ক্লাস স্লাইডের বাইরে তুমি কোনো কোশ্চিন পাবা না। 80 থেকে 90% কোশ্চিন ইনশাল্লাহ তুমি হুবু টাইপ পাবা। হুবু মানে যে সেম কোশ্চিন আসবে না, কিন্তু ওই টাইপের বাইরে আসবে না, এটুকু গ্যারান্টি আমাদের তোমাদেরকে দিতে পারি, কেমন? এবং পরীক্ষা শেষে এটা তোমাদের প্রমাণও দিয়ে দেবো। দেখবে আমাদের লাস্ট ইয়ারে আমাদের ভার্সিটি এমার্স 1.0 এর একদম এই প্রমাণগুলো আমাদের দেওয়া আছে, যে আমাদের ক্লাস স্লাইড বা আমরা যা পড়াই এখান থেকে আসে কিনা। তোমাকে শুধু পড়াইলে হবে না, এখান থেকে তো পরীক্ষায় যে আসতে হবে এটা আমার ইনশোর করতে হবে। হাজার জিনিস তোমাকে পড়াইলাম, চাইলে পড়ানোর অনেক কিছু আছে, কেমন? এই ভেক্টরের উপরই যে তোমার 50টা ক্লাস নেওয়া সম্ভব, কিন্তু তোমার জন্য যা প্রয়োজন সেইটা আমরা দিচ্ছি কিনা এইটাই মেন। তো তোমার ক্লাস কোয়ালিটি নিয়ে চিন্তা করতে হবে না, তোমার জন্য যা প্রয়োজন জাস্ট আমাদের উপর ভরসা রাখতে হবে, ইনশাল্লাহ। তাহলে তোমার আর কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আমাদের উপর ভরসা রাখবা। আমরা তোমাকে যেভাবে গাইড করবো সেভাবে পড়াশোনা করবা, আমরা বলবো তোমাকে ডু, তোমার বলতে হবে ডান। তাহলে তোমার দিন শেষে গিয়ে টপ করতে পারবা, কেমন? এরপরে আসো, যে এরপরে দেখো 17 তারিখ, এবং শুধু ক্লাস করলে হবে না, এই যে ক্লাস নোটটা তুমি আমাদের কোর্সে আসছো মানে ভাই কোর্স কিনে রাখলাম, ইচ্ছা হইলো ক্লাস করবো, ইচ্ছা হইলো এক্সাম দিব না, আমাদের কোর্সে এটা করতে পারবা না। পরপর 3টা ক্লাস, 3টা টাস্ক আমরা তোমাকে ডেইলি টাস্ক দিব, কেমন? এই টাস্ক এবং এক্সাম যদি মিস দাও পরপর 3টা, তোমাকে কোর্স থেকে ব্যান করা হবে, কোর্স থেকে ব্যান করবে। সো মাস্ট বি কোর্সে আসছো, পড়াশোনা করতে হবে, এক্সাম দিতে হবে, রেগুলার টাস্ক নোট সাবমিট করতে হবে, কেমন? আমরা তোমাকে ডেইলি টাস্ক দিব, যে আজকে 16 তারিখ তোমার কি করতে হবে, ভেক্টর অধ্যায়টা পড়তে হবে, পড়ার পরে ভেক্টরের নোট করতে হবে, নোট করার পর তোমার কি করতে হবে, এই যে মনে করো 17 তারিখের মধ্যে তোমার ভেক্টর অধ্যায়ের নোট কি করতে হবে, সাবমিট করতে হবে, এবং 17 তারিখে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে তোমাকে এক্সাম দিতে হবে। আশা করি বুঝছি। এগুলো আমরা তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো ডিটেলস বলা হবে, কোন দিনের টাস্ক কি। যেমন 15 তারিখ 16 তারিখ ভেক্টরের ক্লাস, ভেক্টর শেষ। এরপরে 17 তারিখে পরিমাণগত রসায়নের ক্লাস হবে, এবং 17 তারিখে তোমার কি করতে হবে, এই ভেক্টর অধ্যায়ের পরীক্ষা দিতে হবে, এবং ভেক্টর অধ্যায়ের নোটটা সাবমিট করতে হবে। সেম ভাবে 17 18 তারিখ 2টা ক্লাসের মাধ্যমে পরিমাণগত রসায়ন শেষ। 19 তারিখে এসে ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস। 19 তারিখে এসে তোমার আগের দিনের যেই 2টা ক্লাস ছিল পরিমাণগত রসায়ন, এর পরীক্ষা দিতে হবে, এবং 19 তারিখের মধ্যে তোমাকে এই পরিমাণগত রসায়নের শর্ট নোট দিতে হবে। এভাবে ডিটেলসে আমাদের সকল ক্লাস চলতে থাকবে। এবং ক্লাস কোথায় হবে, আমাদের ক্লাস তুমি ওয়েবসাইটে লাইভ ক্লাস করতে পারবা, এবং কোনো ক্লাস লাইভ হবে, কোনো ক্লাস প্রিমিয়াম লাইভ হবে, কেমন? হ্যাঁ, নোট কোথায় সাবমিট করতে হবে এসব আমরা ডিটেলসে বলে দিব, এসব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের ডিটেলসে বলে দিব, এবং মাস্ট বি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে। এবং আমরা প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ মিনিমাম আমরা চেষ্টা করি একটা করে গাইডলাইন সেশন রাখার, গুগল মিটে সেশন হবে, যেখানে তুমি তোমার যে কোনো প্রবলেম, নিজের বড় ভাই হিসেবে তোমার যে কোনো প্রবলেম, ভাই হতাশ লাগতেছে, পড়তে পারতেছি না, পরীক্ষায় মার্ক আসতেছে, যে কোনো প্রবলেম আমার সঙ্গে গুগল মিটে শেয়ার করে সেটার সলিউশন করে নিতে পারবা। সো তোমাদেরকে শুধু আমরা পড়াবোই না, একজন টিচারের কাজ শুধু পড়ানোই না, তোমাকে সঠিক রাস্তা দেখানো। আমরা তোমাকে এই সঠিক রাস্তাটা দেখাবো, বাকি কাজ তোমার। পড়াশোনা কিন্তু তোমাকেই করতে হবে, পরিশ্রম তোমাকেই করতে হবে, আমরা তোমাকে চান্স পাওয়া দিতে পারবো না, আমরা তোমাকে এই রাস্তাটা দেখাই দিব, বাকি কাজ তোমার, কেমন? তো আমাদের এই গাইডলাইন সেশনটাতে আমরা তোমাদেরকে সকল প্রবলেম, তোমার কিভাবে নিজের ইমপ্রুভমেন্ট আনা উচিত, তুমি কোন জায়গায় প্রবলেম ফেস করতেছো, আমরা ডিটেইলসে বলবো। এইসব নিয়ে তোমার প্যারা নেওয়ার প্রয়োজন নাই। ওকে, সো আশা করি রুটিনটা আমরা বুঝে ফেলছি। এরপরে একটু আমি তোমাকে শর্টে আমাদের ওয়েবসাইটটা একটু দেখাই দিই, যে ওয়েবসাইটে তুমি কিভাবে ক্লাস করবা, কিভাবে এক্সাম দিবা, কেমন? তোমাকে একটু ওয়েবসাইটটা দেখাই দিই, তারপর আমাদের টিচার প্যানেল আসবে, তারপর ওরা তোমাকে বলবে যে কিভাবে তুমি কোন সাবজেক্ট পড়বা, ডিটেইলসে বলে দিবে, কেমন? ওকে ফাইন। আর ক্লাস আমি মূলত তোমাদের সম্পূর্ণ ফিজিক্স এবং কেমিস্ট্রি নিব, তারপরে তোমাদের রিশাদ ভাইয়া এবং ওয়াকিল ভাইয়া তোমাদের ম্যাথ ক্লাস নিবে, এবং তোমাদের ইমো ভাইয়া বায়োলজি ক্লাসটা নিবে। ওকে, আচ্ছা তুমি প্রথমে এসে ওয়েবসাইটে অবশ্যই তোমার লগ ইন করা থাকবে, তারপর তোমার ড্যাশবোর্ডে যাবা, যাওয়ার পর মাই কোর্স, মাই কোর্সে আসার পর তুমি কোন কোর্সে আসো, ভার্সিটি এমার্স 2.0 এই কোর্সটাতে আসো। যদি আমার এখানে কোর্সটা অ্যাড করা নাই,
তোমার অ্যাড করা থাকবে। ওকে, আর এই যে আর্কাইভ ক্লাস কিন্তু দেওয়া আছে, ভার্সিটি এমআরস 1.0 এই আর্কাইভ ক্লাসটা দেওয়া আছে। তুমি যদি উদ্ভাসে পড়ো, উদ্ভাসের রুটিনের সাথে আমাদের রুটিন যদি দুই একটা অধ্যায় না মিলে, তবে তুমি আর্কাইভ ক্লাস করে গেলে হবে, আর্কাইভ ক্লাস মর দেন না। যেমন এখানে ডিটেলসে সবকিছু পড়ানো আছে। সো তুমি যদি আগে থেকে কোনো কিছু পড়তে চাও বা তোমার কোচিং অনুযায়ী পড়তে চাও, তুমি আর্কাইভ ক্লাস থেকে করে নিতে পারবা। আর্কাইভে শর্ট সিলেবাসের সকল ক্লাস দেওয়া আছে। সো আর্কাইভ এইভাবে, সো আর্কাইভের ক্লাসগুলো তোমরা চাইলে করে নিতে পারো। এবং তুমি আমাদের যে এখনকার যে ক্লাসগুলো হবে সেগুলো তুমি কেমনে করবা, তুমি এইরকম তোমার এখানে ভার্সিটি এমআরস 2.0 ওই কোর্সটার মধ্যে যাবা। যাওয়ার পর মনে করো আজকে আমাদের ভেক্টরের ক্লাস হবে, কেমন? সো মনে করো আজকে ভেক্টরের ক্লাস হবে। সো ভেক্টর মানে পদার্থ প্রথম বিজ্ঞান, এর মধ্যে যাবো বিস্তারিত, সেখানে ভেক্টরটা অ্যাড হবে। সো ওই ভেক্টরের মধ্যে ক্লিক করলে তুমি এখান থেকে লাইভ ক্লাস করতে পারবা। আবার তুমি চাইলে এখান থেকে রেকর্ডও করতে পারবা, ক্লাস ডাউনলোড করে করতে পারবা, কেমন? সে এগুলো আর্কাইভ ক্লাস, আর্কাইভ ক্লাস চাইলে করতে পারো। যাদের কোচিং অন্য কোনো কোচিং সেন্টারের সাথে যাবা, আমাদের রুটিনের সাথে না মিললে তুমি আর্কাইভ করতে পারো, অথবা আমাদের পরামর্শ থাকবে যে আমাদের রুটিন অনুযায়ী তুমি আগাও, তাহলে ইনশাল্লাহ তোমার চিন্তা করতে হবে না, কেমন? সো ক্লাস কিভাবে করতে হবে, এরকম অ্যাড থাকবে, ক্লাসে ক্লিক করবা, তারপরে যেভাবে অ্যাজ ইউজুয়াল এই যে এখানে প্লে করবা, ক্লাস শুরু হয়ে যাবে। দেন তুমি ক্লাসগুলো চাইলে এখান থেকে কি করে করতে পারবা, যে তুমি ক্লাস ডাউনলোড করে করতে পারবা, কেমন? এগুলো আর্কাইভ ক্লাস, এগুলো না। আমরা আপডেট ক্লাসগুলো আমাদের ভার্সিটি এমআরস 2.0 তে পাবা। তারপরে ক্লাস নোটে, এই যে নোটে দিলে তুমি ক্লাস নোটটা পাবা, বুঝছি? তো তুমি কোর্সে আসবা, আসার পরে ভার্সিটি এমআরস 2.0 যেই দিন যেই ক্লাসটা থাকবে সেই দিন সেই ক্লাসে গেলে তুমি সেটা লাইভও করতে পারবা ওইখান থেকে, পাশাপাশি তুমি চাইলে রেকর্ডও করতে পারবা, এরকম, বুঝছি? আর এটা আমাদের আর্কাইভ, আর্কাইভ আমি দেখালাম, যেহেতু আমাদের আর্কাইভটা আশা করি বুঝছি যেভাবে ক্লাস করবা। ওকে, সো তোমার প্রথমেই কাজ যে ড্যাশবোর্ডে যাওয়া, যে মাই কোর্সেস এর মধ্যে গিয়ে ভার্সিটি এমআরস 2.0 এর মধ্যে আমাদের এখনকার ক্লাসগুলো পাবা, আর আগেকার ক্লাসগুলা ভার্সিটি এমআরস আর্কাইভের মধ্যে পাবা। এরপর আসলে যে এক্সাম দিবা কেমনে, মনে করো আজকে আমাদের যে এক্সাম সেকশনে যাবা, যার পর আজকে আমাদের মনে করো যে ভেক্টরের এক্সাম আছে, সেখানে ভেক্টর চ্যাপ্টারটা অ্যাড হবে, এখানে ভেক্টর চ্যাপ্টারটা অ্যাড হবে, কেমন? সো ভেক্টর চ্যাপ্টারটা অ্যাড হলে এই যে স্টার্ট এক্সাম থাকবে, স্টার্ট এক্সামের মাধ্যমে তুমি এক্সাম দিবা। ধরুন আমি এটার উপরে এক্সাম দেবো, এটা আমার একটা এক্সাম অ্যাড করা আছে, এক্সাম দিব, যেভাবে এক্সাম দিতে হয় ভাই। আর গুগল ক্রোম ইউজ করবা তুমি, ইনশাআল্লাহ বেস্ট যে তুমি ফিল পাবা ওয়েবসাইটটা ইউজ করে, কেমন? আমাদের ওয়েবসাইটে বেশ কিছু ফিচার আছে যেগুলো তুমি অন্য কোথাও পাবা না, এগুলো আমরা তোমাকে ডিটেইলসে আরো পরে বলবো। ওকে, আজকে যেহেতু খুব বেশি বড় করতে চাচ্ছি না, তো তুমি এইরকম সবকিছু দাগার পরে যে তুমি সাবমিট করবা, দাগানোর পরে সাবমিট করলে সাথে সাথে তুমি রেজাল্ট দেখতে পাবা, এবং ডিটেইলসে দেখতে পাবা যে অ্যান্সার টোটাল 40টা ছিল, কারেক্ট হয়েছে 3টা, রং হয়েছে 4টা, আনঅ্যান্সার 33, মার্ক কত পাইছে সেটাও দেখাবে। কিন্তু তুমি এখানে ডিটেইলসে সলিউশন দেখতে পাবা যে কোনটা অ্যান্সার হলো কোনটা হলো না, একদম ডিটেইলস ব্যাখ্যা কোশ্চেনের, এবং এটা তোমার এক্সাম সেকশনে থাকবে, কেমন? যে কোনো সময় দেখতে পারবা। সো আশা করি কিভাবে এক্সাম দিব বুঝছি। এরপর আরেকটা কমন কোশ্চেন, যে ভাই রেজাল্ট দেখবা কেমনে, পজিশন দেখবা কেমনে? পজিশন দেখার জন্য রেজাল্টে যাবা, যাওয়ার পর এখানে খেয়াল রাখবা, এখানে ব্যাচটা তোমার সিলেক্ট করতে হবে। তোমার কাছে দুইটা কোর্স সিলেক্ট থাকবে, তুমি প্রথমে এখানে আসবা, এসে ভার্সিটি এমআরস 2.0 এটা সিলেক্ট করবা, কেমন? এখানে এসে ভার্সিটি এমআরস 2.0 সিলেক্ট করবা। আমি যেহেতু নাই, আমি এই কোর্সের এক্সাম দিচ্ছি, সেখানে সিলেক্ট করতেছি, এখানে এসে ভার্সিটি এমআরস 2.0 সিলেক্ট করবা। তুমি করার পর ডিটেইলস দেখতে পাবা, তোমার নাম, রোল, রেজিস্ট্রেশন কত, কোন ব্যাচের, এটা দেখতে পাবা। তারপর তুমি দেখো এখানে টোটালটা দেখতে পারবা, যে আমার এই কোর্সে 4টা এক্সাম হয়েছে, আমি 3টা দিচ্ছি, দেন আমার মেরিট পজিশন কত, 31তম আমি, দেন আমার 240 মার্কের পরীক্ষা হয়েছে, টোটাল পাইছি আমি 13, মানে টোটাল ওই 4টা এক্সামের মধ্যে আমি 13 পাইছি, টোটাল দেখতে পাবো। এবং তুমি প্রত্যেকটা এক্সামের জন্য যদি দেখতে চাও কিভাবে দেখবা, যে নিচে একটু আসবা, দেখতে পারবা তড়িৎচুম্বক আবেশ, মার্ক পাইছি 2, হাইট ছিল 31, টোটাল মার্ক 40, আমার গ্রেড আসছে ফেল, পজিশন 20, বুঝছো? সেম ভাবে তুমি প্রত্যেকটার জন্য মেরিট পজিশন সবকিছু এখানে দেখতে পারো। এবং এবং সবগুলো এক্সামের কম্বাইনও দেখতে পারো, সবগুলো তুমি যে আসলে তুমি সবগুলো এক্সাম দিচ্ছ কিনা নিজেকে ট্র্যাকও করতে পারবা, যে আমাদের কোর্সের সবগুলো এক্সামে তুমি অ্যাটেন্ড করতেছো কিনা, তোমার ফ্রেন্ডদের কি অবস্থা এটা বুঝতে পারবা। এবং এইখানে গ্রাফের মাধ্যমে বুঝতে পারবা তড়িৎচুম্বক আবেশে হাইস্ট কত, 31, আমি পাইছি 2, ভৌত জগতে হাইস্ট কত, হাইস্ট 50, আমি পাইছি মাত্র 10। এইভাবে দেখতে পারবা, কেমন? একদম যে অনেক ফিচার আছে, তোমরা একটু ডিটেলসে চাইলেই দেখতে পারবা। এখানে প্রিন্টও করতে পারবা, পিডিএফ হিসেবে তোমার রেজাল্টকে ডাউনলোডও করতে পারবা, করে চাইলে আব্বা মুখে দেখাইলা। দেন তারপর আরেকটা বিষয়, যে আরো ডিটেলস এগুলো দেখাবো, যে সেলফ এক্সাম, এটা নিয়ে অনেক কিছু বলার আছে, তো এটা আমরা পরে তোমাদেরকে বুঝাই দিব, যেহেতু খুব বেশি করতে চাচ্ছি না এই সেশনটা, সেই জন্য এখানে শর্ট করে বুঝাই দিই একটু। সেলফ এক্সামে সব ভার্সিটি কোশ্চেন এখানে অ্যাড করা থাকবে, যে এখনো সব ভার্সিটি নাই, এখন আমাদের কেবল অনুশীলনী এবং রাবির কোশ্চেন ব্যাংকটা অ্যাড করা আছে। 10 থেকে 15 দিনের মধ্যে সব ভার্সিটি কোশ্চেন এখানে অ্যাড হবে, মানে এটা একটা কোশ্চেন ব্যাংক। যে অনুশীলনীর কোশ্চেনে যদি আমি আসি, দেখো 2500 কোশ্চেন আছে। যে ইসাক স্যারের, এই যে দেখো ফিজিক্স প্রথম পত্রে, ইসাক স্যারের প্রথম পত্রের সকল কোশ্চেন এখানে দেওয়া আছে। যে মনে করো এই আদর্শ গ্যাসে 61টা কোশ্চেন আছে, আমি চাই
এই আদর্শ গ্যাসের উপর পরীক্ষা দিব, অনুশীলনী কোশ্চেন। অনুশীলনী কোশ্চেন সকল ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে তোমাকে বললাম যে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, কিন্তু কোশ্চেন ব্যাংকের সলিউশন থেকে সলভ করা যাবে না। তাহলে ওইটা কি, তোমার ব্রেনকে ট্রেন করার জন্য নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে থেকে তোমার সেগুলা প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমরা এই সেলফ এক্সামটা রাখছি, যেখানে এই ফিচারের জন্য তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে 300 থেকে 400 টাকা মাসে পে করে এই ফিচারটা নিতে হয়, যেখানে তোমরা এই ফিচারটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ। নিজের মতো ইচ্ছা, নিজের ইচ্ছা মতো যে কোনো অধ্যায়ের উপর, যে কোনো ভার্সিটির উপর পরীক্ষা দিতে পারো। সো এই এখানে চাইলে আমি আদর্শ গ্যাসের উপর পরীক্ষা দিতে পারবো অনুশীলনী কোশ্চেন। সেম ভাবে তুমি মনে করো যে ভাই আমি ঢাবির প্রিপারেশন দিব, সো তুমি এই ঢাবির মধ্যে গিয়ে, ঢাবি কোশ্চেন ব্যাংকের মধ্যে গিয়ে ঢাবির পরীক্ষা দিতে পারবা। কেমন? সো এই সেলফ এক্সামটা এগুলো ডিটেলসে বুঝাই দিব, আমি সেশনটা বড় করতে চাচ্ছি না, এগুলো ডিটেলসে তোমাকে বোঝানো হবে গাইডলাইন সেশনে। ওকে, রাবির কোশ্চেন ব্যাংকের উপর পরীক্ষা দিবা। এইরকম যে রাবির জীববিজ্ঞান প্রথম পত্রের সকল কোশ্চেন আছে, সেকেন্ড পার্টের আছে, সকল বিষয় আমাদের এইভাবে অ্যাড হবে ইনশাআল্লাহ 10 থেকে 15 দিনের মধ্যে। আপাতত অনুশীলনী আছে এবং রাবিরটা আছে। সো অনুশীলনী কোশ্চেন চেষ্টা করবার প্রত্যেকদিন একবার করে পরীক্ষা দেওয়ার জন্য, সেইটা আমি ডিটেলস আর বলতেছি। ওকে ফাইন, এবার আমি তাহলে এবার আমাদের টিচাররা আসবে, এসে তোমাকে একটু বোঝাই দিবে। প্রথমেই ম্যাথ ডিপার্টমেন্টের টিচাররা আসবে। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে আমরা আমাদের ভার্সিটি এইমার্স 2.0 এর ওরিয়েন্টেশন ক্লাস বা গাইডলাইন সেশনের প্রথম সেশনে সবাই যুক্ত হয়েছি। তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সিয়াম ভাই বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলে গেছে। অ্যাকচুয়ালি ভাইয়া যে কথাগুলো বলছে সেগুলো সবকিছু কিন্তু ওভারঅল সব সাবজেক্টের জন্যই ট্রু। ম্যাথের জন্য যে আলাদাভাবে ওই কিছু আমার বলতে হবে তা কিন্তু না, ঠিক আছে? বাট আমরা অ্যাকচুয়ালি কি বলতে আসছি যে ম্যাথকে তুমি কিভাবে নিজেকে ম্যাথের জন্য স্পেশালাইজ করতে পারবা, বা ম্যাথের যে ভীতিটা আছে। দেখো, সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের 80% স্টুডেন্ট যারা অ্যাডমিশনে ভালো করে বা খারাপ করে, যাই করুক না কেন, সবারই ম্যাথের প্রতি ভীতিটা থাকে সব থেকে বেশি। ইভেন তুমি যদি অ্যাডমিশনের প্রত্যেকটা রেজাল্ট অ্যানালাইসিস করো, যারা টপও করে তাদের রেজাল্টও তুমি যা দেখবা ম্যাথে খারাপ করছে, বাকি সবকিছুতে ভালো করছে, বাট হয় ম্যাথে খারাপ করছে কেন, এটা আমরা আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। ইভেন যে পরীক্ষা দেয় সেও বুঝে না যে আমি এত ভালো করে ম্যাথে প্রিপারেশন নিয়ে গেলাম, আমি ম্যাথে অ্যান্সার করতে পারতেছি না, ম্যাথ থেকে মার্ক উঠাইতে পারতেছি না। সব থেকে মজার ব্যাপার কি জানো, আমি নিজেও ঢাকা ভার্সিটিতে ম্যাথ থেকে মার্ক উঠাতে পারতেছিলাম না, যে কারণে আমার পজিশন পিছিয়ে গেছিল। তো এরকমই যে তুমি দেখবা যে ম্যাথে অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছ, বাট ম্যাথ থেকে মার্ক উঠতেছে না। তো এইটার আসলে অ্যাকচুয়ালি কারণ কি বলো? যেমন তুমি একটা জিনিস খেয়াল করবা, সিয়াম ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে, যে আমাদের একটা বড় টেন্ডেন্সি আছে যে আমরা একটা টপ টাইপের ম্যাথ দেখি, ওইটা নিজে হয়তো হাতে সলভ করি, অনেকে সলভও করি না, জাস্ট সলিউশনটা দেখি, দেখার পরে বলি আচ্ছা ঠিক আছে এটা তো এই টপ টাইপের, স্কিপ 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 দেখে গেলাম। তো এইটা হচ্ছে সব থেকে বড় কার্স আমাদের ম্যাথে মার্ক না উঠানোর জন্য। কেন বলতেছি, দেখো তোমার অন্য যতগুলো সাবজেক্ট আছে ওইখানে তোমার থিওরিটিক্যাল পার্টটা অনেক বেশি ইম্প্যাক্ট করে, তুমি থিওরিটিক্যাল পার্টটা বুঝো, তারপর ওই অনুযায়ী ম্যাথে ইমপ্লিমেন্ট করো, তারপর ম্যাথটা মিলাও। সো দেখা গেছে যে ম্যাথের কিছুটা ইম্প্যাক্ট আছে, পাশাপাশি থিওরির কিন্তু অনেক বড় ধরনের একটা ইম্প্যাক্ট থাকে। যে কারণে দেখো থিওরিগুলো কিন্তু আমাদের মাথায় স্টোরির মতো কাজ করে, তাই না? স্টোরির মতো কাজ করে না? ধরো আমি একটা থিওরি পড়ছি, আচ্ছা এইভাবে এইভাবে পড়লাম, এটার পরে এটা হয়, অনেকটা স্টোরির মতো কাজ করে, যে কারণে আমাদের জিনিসগুলো মাথায় আসা বা ডেলিভার করা ইজি হয়। কিন্তু ম্যাথের ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু বিহাইন্ড দ্য সিন এরকম কোনো স্টোরি কাজ করে না, তাই না? যা আচ্ছা একটা থিওরি পড়ছিলাম, ধরলাম ওই যে অন্তর্বিভক্তির যে একটা থিওরি আছে, মাঝখানে একটা বিন্দু থাকবে, এর বাইরে কিন্তু কোনো স্টোরি নাই, তাই না? যেমন তোমার নিউটনিয়ান বলবিদ্যায় ধাক্কা মারলাম, ধাক্কা ফেরত ফেরত একটা বল দিল, এরকম কিন্তু স্টোরি নাই। ফিলিংস এর যে ব্যাপারটা, এটা কিন্তু তুমি ম্যাথে খুব একটা ফিল করতে পারো না, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা কেন পারো না সেটাও আমরা বলবো, এখান থেকে কিভাবে ওভারকাম করতে পারো সেটাও আমরা বলবো। বাট লিটারালি যেটা ট্রু সেটা বলতেছি, যে ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা ফিল হয় না। এখন এই যে ফিলিংসটা আসে না, এই কারণে হয় কি, পুরা জিনিসটা আমাদের কাছে কি মনে হয়, একটা অজৈব ব্যাপার মনে হয়, আমরা ফিল করতে পারি না, সবকিছু মনে রাখতে হবে, ওকে, কোনো কেমিস্ট্রি কাজ করে না, ঠিক আছে, কাজ করে না। এই কারণে আমাদের হয় কি, আচ্ছা ভালো লাগতেছে না, ওকে পরে প্র্যাকটিস করবো, যতগুলো প্র্যাকটিস করছি আচ্ছা ঠিক আছে অনেক করছি, এগুলো থেকে কমন পড়ে যাবে। বাট ম্যাথের জন্য ওই তো বললাম স্টোরি কাজ করে না, এই কারণে তুমি একটা টাইপের ম্যাথ ধরো করছো, বাট ওইটাই যদি একটু ঘুরায় দেয় আর করতে পারবা না, ধরতেই পারবা না যে এই টাইপের ম্যাথই দিছে। সো এই জন্য
ম্যাথের জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা, অন্য সাবজেক্টে তুমি যত বেশি প্র্যাকটিস করতেছো ম্যাথে তার থেকে বেশি প্র্যাকটিস করতে হবে। ইভেন প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা টাইপ ধরে ধরে করতে হবে, ইভেন যতগুলো এক্সেপশন আছে প্রত্যেকটা এক্সেপশনও ধরে ধরে করতে হবে। এখন তুমি বলতেছো পারো ভাইয়া অনেক সময় লেগে যাবে, এই জন্যই তো আমরা আছি নাকি? তোমার তো পুরো বইয়ের সব ম্যাথ করার দরকার নেই। অনেক ম্যাথ আছে যেগুলো অনেক কঠিন, বাট তুমি জানো যে ওইগুলো 3 পৃষ্ঠা করতে 3টা পৃষ্ঠা লাগবে, তো এটা তো তোমার ভার্সিটি অ্যাডমিশনে দিবে না, তাই না? তো ওই কঠিন ম্যাথটা তো করার দরকার নেই। আবার এমনও কিছু ম্যাথ আছে যেগুলো ধরো করতে অনেক সময় লাগে, বাট জাস্ট একটা কি পয়েন্ট থাকলে তোমার কি হচ্ছে, যে ম্যাথটা অনেক ইজিলি সলভ হয়ে যাচ্ছে, অনেক শর্টকাটে হয়ে যাচ্ছে, ইভেন সহজ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলাই আমরা তোমাদেরকে ধরাই দিব ক্লাসগুলোতে। চিন্তা করার দরকার নাই, প্রত্যেকটা ক্লাস আমরা শুরু করবো একদম বেসিক থেকে ভার্সিটি লেভেলে অ্যাডভান্স পর্যন্ত। তুমি আমাদের ক্লাসে যদি রিলাই করতে পারো, আমি তোমাদের অ্যাসিওর করতেছি, ইভেন আমরা যে ক্লাসগুলো নিব প্রত্যেকটা ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে করো, ইভেন তুমি ক্লাস স্লাইড, ক্লাস নোট, রিভাইজটা ঠিকঠাক মতো দিতে পারো, এবং ইভেন প্রপার প্র্যাকটিসটা করতে পারো, তাহলে ইনশাল্লাহ একটা ম্যাথও তোমার অপরিচিত মনে হবে না যে কোনো অ্যাডমিশন টেস্টে। এখন ভাই ওই যে ওইটাই বললাম যে তুমি ডেলিভার করতে পারবা কিনা এটা তোমার উপর ডিপেন্ড করবে। এখন দেখো, তোমাদের একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া আমি কতটুকু পড়বো, তাই না? এখন তুমি কতটুকু পড়বা এটা কিন্তু মাস্ট তোমার উপর ডিপেন্ড করবে। তোমার ফ্রেন্ডও বলতে পারবে না তুমি কতটুকু পড়বা, আমিও বলতে পারবো না তুমি কতটুকু পড়বা, ইভেন তোমার আব্বা আম্মাও বলতে পারবে না তুমি কতটুকু পড়বা। এটা তোমার উপর ডিপেন্ড করবে। এই যে আমরা বাচ্চাকাল থেকে মোটামুটি সবাই গেম খেলাতে অভ্যস্ত না? গেম কিন্তু আমরা সবাই খেলি, বা ইভেন অনেক সফটওয়্যার ইউজ করছি। তো ধরো তোমাকে আমি 2টা ফোন দিছি, একটা অনেক লেটেস্ট ফোন, আর একটা একটু মোটামুটি স্লো কাজ করে অনেকদিন ইউজ করছে এরকম ফোন। তো 2টা ফোনে তুমি যখন একই সফটওয়্যার ইনস্টল করতে যাবা, দেখবে একটাতে দ্রুত হচ্ছে একটাতে দেরি হচ্ছে, বাট সফটওয়্যার কিন্তু 2টাতে ইনস্টল হবে, তাই না? একটাতে টাইম লাগবে, একটাতে একটু দ্রুত হবে। এখন তোমার ব্রেনটা অনেকটা এরকমই, মানুষের ব্রেন আর তোমার এই যে ডিভাইস গুলোর যে প্রসেসর সেম মেকানিজমে কাজ করে কিন্তু, ঠিক আছে? তো তোমার ব্রেনটা কতটুকু সময়ে কতটুকু জিনিস প্রসেস করতে পারবে এটা ভাই তোমার উপর ডিপেন্ড করে, এটা বায়োলজিক্যালি তোমার উপর ডিপেন্ড করে। তুমি এখান থেকে বাইরে আসতে পারবা না। হ্যাঁ, প্র্যাকটিস করে করে হয়তো ইফিশিয়েন্ট হইতে পারবা, বাট প্রসেসিং টাইমটা ওইরকমই থাকবে। তো এখন তোমার যদি বেশি টাইম লাগে তাহলে অবশ্যই তোমার বেশি টাইম দিতে হবে। ধরো একজনের 5 সেকেন্ড সময় লাগতেছে ইনস্টলের জন্য, ও 5 সেকেন্ডই দিবে, তোমার 2 মিনিট লাগতেছে, তোমাকে 2 মিনিট দিতে হবে। তো এখন এইভাবে আমরা ডিরেক্টলি কখনোই বলতে পারবো না যে ভাই তুই 2 ঘন্টা পর, তুই 10 ঘন্টা পর, এরকম কখনোই বলা ঠিক হবে না। তোমার ঠিক ততটুকুই পড়তে হবে যতটুকু তোমার জন্য দরকার। এখন দেখো, ওভারঅল যদি আমরা চিন্তা করি, আমাদের টোটাল চ্যাপ্টার আছে 70টার মতো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মিলে 70টা, বা তারও একটু বেশি হবে, কম হবে না। তো এখন এই 70টা চ্যাপ্টারের ভিতর কিছু চ্যাপ্টার থাকে অনেক বড়, অনেক বড়, এগুলো তুমি একদিনে শেষ করতে পারবা না। আবার কিছু চ্যাপ্টার থাকে খুবই ছোট, যেগুলো তুমি চাইলে একদিনে শেষ করার পর আবার অন্য চ্যাপ্টারও পড়তে পারবে। এখন তোমাকে এই জিনিসগুলো অপটিমাইজ করে নিতে হবে এইভাবে, যে আমার ধরো ম্যাথে 4টা চ্যাপ্টার বড় আছে, এক পেপারে 6টা চ্যাপ্টার ছোট আছে, তাহলে আমি কি করব, এই যে 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টারকে আমি 5 দিনে করব, আর এই 4টা চ্যাপ্টারের ভিতরে আমি এই একটা ছোট চ্যাপ্টারকে অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে এখানে আমি আরো 10 দিন পড়বো, টোটাল 15 দিন। অর্থাৎ এইভাবে তোমাকে অপটিমাইজ করে নিতে হবে যে অ্যাকচুয়ালি তোমার কতদিন সময় লাগবে। এখন তোমার টার্গেট যে 15 দিনে তোমার ম্যাথ ফার্স্ট পেপার শেষ করতে হবে। এখন ম্যাথ ফার্স্ট পেপার শেষ করার জন্য তোমার হাতে সময় আছে 15 দিন। তুমি হিসাব করে দেখলা যে তোমার এই 15 দিনের ভিতর তুমি যদি ম্যাথটা শেষ করতে চাও, তোমার প্রত্যেকদিন 4 ঘন্টা বা 5 ঘন্টা করে পড়া লাগতেছে। ইভেন কারোর জন্য 10 ঘন্টা হইতে পারে, কারোর জন্য 12 ঘন্টা হইতে পারে, এটা তোমার ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে যে তোমার কতটুকু সময় লাগতেছে। তো তুমি এইভাবে আগে টোটাল কতগুলা চ্যাপ্টার আছে, কতগুলা দিন আছে। এখন দেখো 70 দিন সময় আমাদের, মানে 90 দিন সময় আমাদের কাছে আছে, বাট 70 দিনের ভিতরে কিন্তু আমাদের সবগুলা চ্যাপ্টার শেষ করতে হবে, কারণ বাকি 20 দিন আমাদের রিভাইজ করতে হবে, বাকি 20 দিন আমাদের রিভাইজ করতে হবে। কারণ তুমি এই কোর্সের শুরুর দিনে যে ক্লাসটা করবা, লাস্টের দিন ওটা 20%ও প্রপারলি মনে রাখতে পারবা না, ঠিক আছে? হয়তো বা 20% মনে রাখতে পারবা, বা তুমি কিন্তু 50%-এর বেশি মনে রাখতে পারবা না। সো তোমার ক্ষেত্রে দেখা গেছে কি, তুমি ওই চ্যাপ্টারটা থেকে কোশ্চেন আসলে ডেলিভার করতে পারতেছো, তাহলে কি করতে হবে, তোমাকে রিভাইজটা ম্যান্ডেটরি করতে হবে। তার মানে আমার 70 দিন আছে, 70টা চ্যাপ্টার আছে, আমার এই 70টা চ্যাপ্টার কিভাবে আমি 70 দিনে কমপ্লিট করতে পারবো, এইরকম সুন্দর মতো একটা রুটিন আমাকে বানায় নিতে হবে, এবং এই অনুযায়ী আমার প্রত্যেকদিন কতটুকু পড়া লাগতেছে সেটা নিজের সেট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি ম্যাথ না দাগাই আর বাংলা ইংলিশ দাগাই, আমার জন্য কেমন হবে, চান্স পাওয়ার প্রবাবিলিটি কেমন কমবে? দেখো, চান্স পাওয়ার প্রবাবিলিটি খুব একটা যে কমবে তা না, কারণ তোমার যদি বাংলা ইংরেজিতে অনেক ভালো কভারেজ থাকে, তুমি ধরো ম্যাথে পাচ্ছ 10, বাংলা ইংরেজিতে পাচ্ছ 15, 25-এর মধ্যে,
তাহলে অবশ্যই তোমার বাংলা ইংরেজি দাগানো উচিত আমি বলবো। কারণ তুমি ম্যাথ দিয়ে আসলে 5 মার্ক কভার করতে পারবা না, কখনোই সম্ভব না। এখন ধরো তুমি বাংলা ইংরেজিতে মনে হচ্ছে কোশ্চেন দেখলা, দেখার পর মনে হচ্ছে বাংলা ইংরেজিতে তুমি পাবা 15, ম্যাথে পাবা 13, তাহলে অবশ্যই তোমাকে ম্যাথ দাগাতে হবে ভাইয়া। কেন? কারণ তুমি যখন বাংলা ইংরেজি দাগাবা দেখবা ম্যাথ রিলেটেড কোনো কিছু কিছু ভার্সিটি আছে যারা এরকম এই সকল ক্রাইটেরিয়া দেয় না, ওই সকল ক্ষেত্রে আলাদা। বাট তুমি যদি ঢাবির কথা চিন্তা করো, রাবির কথা চিন্তা করো, ইভেন অন্যান্য যত ভালো ভার্সিটি গুলো আছে তাদের কথা চিন্তা করো, সেই ক্ষেত্রে দেখবা যে তুমি যখন ম্যাথ স্কিপ করবা তোমার ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্টই আর আসবে না, কোনো ডিপার্টমেন্টে তুমি ম্যাথ রিলেটেড কোন ডিপার্টমেন্টে পড়তে পারবা না। তো তাহলে তুমি দেখো ম্যাথ রিলেটেড কিন্তু অনেক বড় একটা সিট থাকে, তাই না? ধরো সায়েন্সে যদি 1800 সিট হয়, 800 সিট কিন্তু ম্যাথ রিলেটেড থাকবে, ধরে নাও 800 বা 600, তাহলে কিন্তু এই 600 সিট তোমার জন্য কমে যাচ্ছে, তাই না? তো এই 600 সিট যদি কমে যায় তার মানে অবভিয়াসলি তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি কমে যাবে। তো এখন তোমাকে দেখতে হবে যে তুমি যদি বাংলা ইংরেজি থেকে 5 মার্ক বেশি পাও তাহলে অবশ্যই বাংলা ইংরেজি দাগাবা। আর যদি মনে হয় যে না আমি বাংলা ইংরেজি আর ম্যাথের ভিতর খুব একটা ডিফারেন্স যে ক্রিয়েট হচ্ছে তা না, আর আমি যদি এখন থেকে প্রিপারেশন নেই তাহলে অবশ্যই আমি সামনে গিয়ে ম্যাথ ভালো করবো, কারণ এখন কিন্তু তোমার অনেক সময় আছে। তুমি যদি এখনই বলো যে ভাই আমি ম্যাথ দাগাবো না, আমি বাংলা ইংরেজি দাগাবো, এমনও হইতে পারে দেখো ঢাকা ইউনিভার্সিটি বা রাবিতে বাংলা ইংরেজি থেকে এমন কোশ্চেন করে দেয় অনেক সময়, দেখবা এর থেকে তোমার মনে হবে যে ভাই আমার ম্যাথ করাই ভালো ছিল, অনেক ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার এখন থেকে হাল ছাড়া উচিত হবে না, আই হোপ, বা আমি বলবো তোমাদের উচিত হবে ম্যাথটা দেখো, ম্যাথ যে এতদিন কিছুই পড়ো নাই তা না, ম্যাথ তো অনেক কিছুই পড়ছো। ইভেন আমাদের ক্লাসেও যা পড়াবো এখান থেকে মোটামুটি তুমি দেখবা যে আমরা বলছি যে আমাদের ক্লাসগুলো যদি প্রপারলি কমপ্লিট করতে পারো, ক্লাস নোট স্লাইড এগুলো কমপ্লিট করতে পারো, দেখবা যে ওভারঅল 80% বা 90% কোশ্চেন তুমি পেয়ে যাবো কমন। তো এর ভিতর থেকে তুমি যদি 50 বা 60%ও ডেলিভার করে আসতে পারো, আই হোপ বাংলা ইংরেজি থেকে বেটার হবে। ঠিক আছে, এখন এক্সামে ম্যাথ না থেকে বাংলা, ঠিক আছে এটার আনসার আমি দিয়ে দিছি তোমাদেরকে। 4th সাবজেক্ট ম্যাথ, আমি ম্যাথ বাদ দিয়ে বাংলা দাগাতে চাচ্ছি, ওই তো বললাম কি একই কথা, তোমার জন্য সেম আনসার। তুমি দেখবা অবশ্যই। আর আরেকটা কথা, তোমার কাছে কিন্তু এখনো 3 থেকে 3.5 মাসের মতো সময় আছে, ঠিক আছে, সবগুলো পরীক্ষার জন্য। তাহলে তুমি এর ভিতরে ম্যাথটাকে রিকভার করতে পারবা কিনা এটা ডিপেন্ড করবে। আর ম্যাথ পড়ার ক্ষেত্রে ওই যে আমি এখন আমার যে লিমিটেশন গুলো ছিল ওইগুলো ক্লিয়ার করি। দেখো প্রথম কথা হচ্ছে ম্যাথের বিহাইন্ড আমরা স্টোরি কেন ফিক্স করতে পারি না। কথা হচ্ছে ছোটবেলা থেকেই আমাদের ম্যাথ পড়ার স্টাইলটা ছিল এইরকম যে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর বাইরে আমরা কিছু জানি না, এর বাইরে আমরা কিছু জানি না। এখন এই যে এই ধাঁচের পড়াশোনাটা করার জন্য হয়েছে কি, আমরা জাস্ট ম্যাথের ভিতর যান্ত্রিকতা খুঁজে পাইছি, কিছু ফাংশন খুঁজে পাইছি, অ্যাকচুয়ালি এই ফাংশন গুলা তারা কি মিন করে এইগুলা খুঁজে পাইনি, এই কারণে ম্যাথের বিহাইন্ড আমাদের স্টোরি নেই। এখন তোমাদেরকে তোমরা যদি বলো যে ভাইয়া এই 3 মাসে আমি ম্যাথের বিহাইন্ড স্টোরি খুঁজে বের করবো, আমি ফাংশন গুলা কি করে না করে এগুলো খুঁজে বের করবো, চরম লেভেলের বোকামি হবে। কারণ এই জীবনে তুমি অনেক ম্যাথের থিওরি পড়ছো, সবকিছু করতে করতে দেখবা তোমার আর কোনো কিছু টাইম নেই। তাহলে কি করা যাবে ভাইয়া? তাহলে কি করা যাবে, তুমি যে স্টাইলে পড়ে আসছো ওই স্টাইলেই পড়তে হবে, কিছু করার নাই, কারণ আমাদের হাতে সময় কম। তো তুমি ওই স্টাইলেই পড়বা, কিন্তু তোমার কোনো গ্যাপ রাখা যাবে না। যখন তোমার কাছে স্টোরি থাকবে তখন তুমি 2-1 লাইন গ্যাপ করেও পরের লাইনে কি আছে সেটা প্রেডিক্ট করতে পারবা। যখন একটা মুভি দেখো তুমি তুমি পুরো মুভি দেখতে দেখতে কিন্তু হুট করে মাঝখানে কোন একটা কাহিনী বাদ দিয়েও প্রেডিক্ট করতে পারো লাস্টে কি হতে পারে, তাই না? কিন্তু তোমার কাছে যখন একটা ফাংশন থাকবে, ওর বিহাইন্ডে কোনো স্টোরি থাকবে না, তখন তুমি কি প্রেডিক্ট করতে পারবা না, মাঝখানে কোনো একটা জিনিস গ্যাপ করলে তারপর কি আছে সেটা প্রেডিক্ট করতে পারবা না। তার মানে তোমাকে কোনো কিছু গ্যাপ রাখা যাবে না, ঠিক আছে? তার মানে ম্যাথটা কিভাবে পড়তে হবে, যে আমি যে টপিকটা পড়তেছি এই রিলেটেড যে থিওরি গুলো লাগবে, এই রিলেটেড মানে ওই থিওরি গুলোতে কোনো কিছু গ্যাপ রাখা যাবে না। যদি গ্যাপ রাখো তাহলে বুঝতে পারবা না, বিরক্তি সৃষ্টি হবে। আর এই যে বিরক্তিটাই তোমাদের ভালো না লাগার কারণ, বা কি বলে তুমি স্কিপ করার কারণ। ওকে, যখন তোমার একটা সাবজেক্টের প্রতি ভালো লাগা থাকবে, তোমার ইন্টারেস্ট কাজ করবে, তুমি কখনোই ওই সাবজেক্টটা স্কিপ করার কথা চিন্তা করবা না। তুমি সবসময় মনে করবে আচ্ছা এই জিনিসটা তোমার ভালো লাগে, আমি এটাতে আরো বেশি প্র্যাকটিস করবো, আরো অনেক সময় দিব। কিন্তু তোমার যদি ইন্টারেস্ট হারায় যায়, বিরক্তি কাজ করা শুরু করে, তুমি অ্যাকচুয়ালি ওই সাবজেক্টে কখনো ভালো করতে পারবে না। এটা যে কোনো সাবজেক্ট হইতে পারে, ম্যাথ হইতে পারে, বায়োলজি হইতে পারে, ইংলিশ হইতে পারে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি বিরক্তিটা কি করে জানো, তোমাকে আর ওই সাবজেক্ট থেকে দূরে নিয়ে যায়। তুমি যদি ভাবো যে আমি এখানে বিরক্ত হচ্ছি, একটা সময় পর আমি ওভারকাম করবো, ব্যাপারটা এরকম হবে না। তুমি ডে বাই ডে ওই সাবজেক্ট থেকে আরো দূরে চলে যাবে, ঠিক আছে? তোমার মনে হবে যে এক সময় পর আমি এখন আর কিছুই পারি না, যে সিচুয়েশনটা তোমরা এখন ফেস করতেছো, যে আমি এখন কোনো কিছুই পারি না ম্যাথ, আমি ম্যাথ বাদ দিয়ে বাংলা ইংরেজি লাগাবো।
বাট অ্যাকচুয়ালি তুমি যদি ক্লাসের শুরু থেকে বা তোমাদের যখন থেকে প্রিপারেশনটা শুরু হয়েছে ইন্টারমিডিয়েটে, দুই একদিন ম্যাথ খারাপ লাগছে, কেন খারাপ লাগতেছে এই রিজনটা খুঁজে বের করতা, বা আমি এখন থেকে এই জিনিসগুলোকে পাত্তা দিব না, আমার যতটুকু পসিবল আমি নিজে থেকে প্র্যাকটিস করবো, আমার ভালো লাগানোর চেষ্টা করব, এই কাজটা করতা, তাহলে আজকে তোমাদের সবারই ম্যাথের সিলেবাস কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি ম্যাথে যেরকম তোমার মার্ক, বেশি মার্ক উঠানো কঠিন, আবার তুমি দেখবা তুমি যদি ম্যাথটা প্রপারলি রিভাইজ করতে পারো, দেখবা ম্যাথ থেকে মার্ক উঠানো আবার অনেক সহজ হয়ে গেছে। এখন এইটা বললাম কি যে ডিপেন্ড করবে তোমার কতটুকু গ্যাপ আছে। তুমি যদি গ্যাপ রেখে যাও তাহলে আলটিমেটলি দেখবা যে তুমি অনেক পড়ছো বাট ম্যাথ থেকে মার্ক উঠাতে পারতেছো না। আর গ্যাপগুলো যদি রিকভার করে সামনে আগায় যেতে পারো, ক্লাসগুলো প্রপারলি করতে পারো, আজকের ক্লাসের পর কালকের ক্লাস মিস দিয়ে পরের ক্লাস না করে যদি প্রত্যেকটা ক্লাস সিরিয়াসলি করতে পারো, রেগুলারলি করতে পারো, দেখবে ইনশাল্লাহ ম্যাথে আর কোনো গ্যাপ থাকবে না। ঠিক আছে? তাহলে সর্বোপরি কথার সামারিতে যদি আসি, কি করতে হবে আমাদের, মোটামুটি এতদিন আমরা যা যা করছি সবগুলা জিনিসকে একটা অপটিমিক্যাল বা অপটিমাইজড সলিউশনের ভিতর আনতে হবে। কিভাবে আনবো? এটা আমি নিজের মতো করে আনবো। আমার কতটুকু সময় কোনটা কোন সাবজেক্টের প্রতি কোন অধ্যায়ের প্রতি ইনভেস্ট করতে হবে সেটা আমি নিজে ডিসকভার করব। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, প্রত্যেকটা ক্লাস সিরিয়াসলি, রেগুলারলি এবং সিকোয়েন্সলি করব। ঠিক আছে? 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা ক্লাস স্লাইড সলভ করব। ইভেন এই ক্লাস স্লাইডে যে যে ম্যাথগুলো আমি ফার্স্ট দেখাতে পারতেছি ওইগুলাতে আমি একটা, ধরো আমার কাছে 3টা মার্কিং সিস্টেম থাকবে, এ বি সি ডি বা এ বি সি, 3টা যে কোনো থাকুক। তো এ কি, এ হচ্ছে আমি যে ম্যাথগুলো ফার্স্ট দেখাই পারি, আগে থেকেই পারি, সেগুলা এ। যেগুলা কি হচ্ছে আমি পারতেছি বাট আমার সলিউশন দেখা লাগতেছে, আমি জানি এগুলো আমি পারি বাট প্রসেস করতে প্রবলেম হচ্ছে, সলিউশন দেখা লাগছে, ওইগুলো মার্ক করবো বি দ্বারা। আর সি কোনগুলা, যেগুলো আমি এতদিন কখনোই দেখি নাই বা কোনদিনও আমি জানি না এগুলো পারি, আমি ইভেন ওইটা সম্পর্কে কখন কি জাজই করতে পারতেছি না, ওইটা হচ্ছে সি দ্বারা। তার মানে এই 3টা ক্যাটাগরিতে আমি ভাগ করব। তো ভাগ করার পর মোটামুটি আমার কিন্তু নিজের সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে? আইডিয়া চলে আসবে যে আমি কি করতেছি, আমি কোন স্টেজে আসি, কোন ম্যাথগুলো পারি, কোনগুলো পারি না, আমার কোনগুলো বেশি প্র্যাকটিস করতে হবে আর কোনগুলো আমি জানি না। একটা জিনিস কি, এই পৃথিবীতে সব থেকে কেপাবল মানুষ কারা জানো? যারা নিজের লিমিটেশন জানে। কারণ নিজের লিমিটেশন যখন তুমি বুঝতে পারবা তখন তোমার ইমপ্রুভ করার চান্স থাকবে। আর তুমি যদি নিজের লিমিটেশন না বুঝতে পারো কখনোই তুমি ইমপ্রুভ করতে পারবা না। আর ইমপ্রুভ না করতে পারলে তুমি একটা জায়গায় আটকায় থাকবা, কখনো এখান থেকে বের হয়ে আসতে পারবা না। ঠিক আছে? তো অবশ্যই কি করতে হবে, এভাবে মার্কিং করতে হবে আমার ক্লাস স্লাইড থেকে, ইভেন আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করবো তখনও। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার ক্লাস নোট করতে হবে। যে দেখো আমরা অনেক জিনিস পড়াবো, এই এতগুলা জিনিস তোমার স্লাইড দেখে রিভাইজ করা পসিবল হবে না। পরীক্ষার আগের দিন ধরো তুমি 2 দিন সময় পাইছো, সবগুলা স্লাইড দেখতে পারবা? খুঁজে খুঁজে সবগুলা স্লাইড একের পর এক দেখা কি সম্ভব হবে? হবে না। তখন তোমার কি করতে হবে, নিজের যে নোটটা আছে সেটা একবার করে উল্টাবা, দেখবা অনেক জিনিস তোমার কাছে পরিচিত মনে হচ্ছে, ইভেন তোমার রিভাইজটা অনেক সহজ হচ্ছে, দ্রুত হচ্ছে। তারপর আর তোমার রিভাইজটা দ্রুত হবে, পাশাপাশি গোছানো হবে, কারণ ওই জিনিসটা তুমি নিজে বানিয়েছো। ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে রেগুলার এক্সাম দিতে হবে ভাইয়া। এক্সাম দেওয়ার কারণে তুমি অ্যাকচুয়ালি নিজের লিমিটেশন খুঁজে পাবা এবং কোথায় ইমপ্রুভ করতে হবে সেটা ভালো মতো রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে? তো এই 5টা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো, ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন জার্নির শেষে অবশ্যই তুমি ভালো একটা জায়গায়, বা তুমি যে জায়গাতে নিজেকে এক্সপেক্ট করতেছো ওই জায়গাটাতে পৌঁছায় যাবা, ইভেন তার থেকেও ভালো জায়গায় পৌঁছায় যেতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তোমাদের সাথে পুরো কোর্স জুড়ে আমাদের দেখা হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো। এখন তোমাদের ভাইয়া কিছু বলবে, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা। ওকে? আচ্ছা, তো এতক্ষণ যাবৎ সিয়াম ভাই এবং রিশাদ ভাই তোমাদের অনেক কিছু বললো, তেমন কিছু আসলে বলতে যাচ্ছি না, যেহেতু অলরেডি অনেক টাইম আমরা গাইডলাইন সেশনে ছিলাম। তো ওভারঅল আমার অফলাইন এবং অনলাইন ব্যাচের দুইটাই মানে অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টরা যে প্রশ্নগুলো করতো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা এখানে একজন বলছো ফুল সিলেবাসের কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট, মানে কয়টা করে এমসিকিউ আসে, এটা অ্যানালাইসিস দিলে ভালো হইতো। আচ্ছা, এটা প্রত্যেকটা চ্যাপ্টার আমরা যখন করব চ্যাপ্টারের শুরুতে অ্যানালাইসিসটা দিয়ে দিব, কোন চ্যাপ্টার থেকে কয়টা এমসিকিউ আসছে 2020 সালের আগে, অর্থাৎ 19 সাল থেকে শুরু করে 2015 সাল পর্যন্ত। এই 5 সালের যদি তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে ওভারঅল যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আগে আসতো আর কি, যখন ফুল সিলেবাসে এক্সাম হইতো। তার মাঝে যখন 20 সাল থেকে তোমার হচ্ছে 25 সাল পর্যন্ত শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে, তখন কি হয়েছে, দেখা গেছে কি শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন আসছে, অর্থাৎ ফুল সিলেবাসের কোনো প্রশ্ন কিন্তু তোমরা ফেস করোনি, আসলেও 2-1টা আসতো। তো অ্যানালাইসিস দিয়ে দিব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর হচ্ছে 2টা মানে কমন কোশ্চেন তোমরা হচ্ছে পরীক্ষার পর থেকে আমাকে করতেছিলা, সেটা হচ্ছে ম্যাথ না দাগায় বায়োলজি দাগাবো কিনা, এটা নিয়ে তো ভাই অনেক কথাবার্তা বললো। তো ওভারঅল অবশ্যই ম্যাথ দাগানোর চেষ্টা করবা। ম্যাথ যদি দাগাও
তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখা যায় 70% সিট পাওয়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ 70% সাবজেক্ট যেটা হচ্ছে ম্যাথ রিলেটেড। তো অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, ম্যাথ দাগাইতে হবে। আর তোমরা এখনই কেন চিন্তা করতেছো যে ম্যাথ দাগাবা না? তোমাদের জন্য তো আমরা আছি, আমরা তো তোমাদের জন্য কষ্ট করে ক্লাস নিব, তোমাদের কি করা লাগবে সবকিছু বলে দিব, তোমরা কি কি পড়বা, কোন জিনিস বাদ দিবা, কোনটা ইম্পর্টেন্ট, কোনটা থেকে বেশি প্রশ্ন আসে, সবগুলাই বলবো। তাহলে তোমরা এখনই কেন হতাশ হচ্ছ বলো? সময় তো অনেক বেশি আছে এখন পর্যন্ত। যদি বাদ দাও একটু রিস্ক হবে, ঠিক আছে? আর আরেকটা কথা, আচ্ছা তোমরা সবাই প্রশ্ন করো যে কত ঘন্টা পড়বো বা হ্যান ত্যান, তো এটার ক্ষেত্রে আমি একটা কথা বলি। তো নর্মালি হচ্ছে তুমি ঠিক ততক্ষণ পড়বা যতক্ষণ পড়লে তোমার আব্বু আম্মু বলতে পারে যে হচ্ছে তোমার পড়া ঠিক মতো হয়েছে, বুঝছো? তো আমি আমার একটা কথা বলি, যখন আমি অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিতাম, আমি যতটুকু না আমার উপর কনফিডেন্ট ছিলাম, তার থেকে আমার আব্বু আম্মু আমার উপর বেশি কনফিডেন্ট ছিল। এটার পিছনে একটা রিজন বলি। আমি যখন একটা নামকরা কোচিং আর কি যখন ক্লাস করছি, তো 7 দিন ক্লাস করার পরে দেখছি যে আমার কোচিং থেকে কোনো আউটপুট আমি পাচ্ছি না। তো সেইখান থেকে যখন আমি লিভ নিয়ে বাসায় পড়াশোনা করি, আমি নিজে যখন সবচেয়ে বেশি আউটপুট মানে হচ্ছে ক্লাস, তোমার ক্লাসের বাইরে আর কি নিজে নিজে পড়ার মাধ্যমে বের করার চেষ্টা করছি। তো আমি ভালোই পড়তাম মোটামুটি। তো আমার আব্বু আম্মুর এই পরিমাণ বিশ্বাস আমার উপর ছিল যে আমি ভালো করবো আর কি, বা যতটুকু পড়ছি আমি সেইটুকু দিয়ে আমার আব্বু আম্মু মনে করছে কি যে আমার ছেলে কোথাও না কোথাও চান্স পাবে। তার ফলশ্রুতিতে কিন্তু আমি 9টা ইউনিভার্সিটিতে চান্সও পাইছি, বুঝছো? তো সব মিলায় এই কথাটাই বলতে পারি, তুমি ঠিক তখন মনে করবা তোমার পড়াশোনা হচ্ছে যখন তোমার আব্বু আম্মু চিন্তা করবে যে তুমি এত বেশি পরিমাণে পড়তেছো কেন, বা তোমার পড়ার কারণে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ কিনা বা অন্য কোনো সমস্যা হয় কিনা। এই জিনিসটা যদি তোমার আব্বু আম্মু চিন্তা করে, তাহলে তুমি মনে করবা হ্যাঁ তোমার পড়াশোনাটা ঠিক আছে। আর যদি তোমার আব্বু আম্মু এই চিন্তাটা করে যে না তুমি পড়তেছো না, কারণ বাবা মা কি করে বলতো, সবসময় আমরা যদি যতটুকু পরিশ্রম করি ওটা দিয়ে কিন্তু বাবা মা সহজে খুশি হয় না। তো এটার পরিমাণ এত পরিমাণে বেশি হওয়া উচিত যখন বাবা মা মনে করবে যে তোমার পরিশ্রমটা ঠিক আছে। তো এই হলো ওভারঅল কথাবার্তা, আমি আর কথা খুব বেশি আগাবো না। তো তোমাদের বায়োলজি টিচার এসে তোমাদের গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবে। তো এই পর্যন্তই আজকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরানুল হকিমু, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ডিপার্টমেন্টে। তো আজকে আমি তোমাদের বায়োলজি নিয়ে যাবতীয় যা লাগে সব বলবো। এক কথায় এডমিশনে বলতে গেলে বায়োলজি হচ্ছে একটা ব্লেসিং একটা সাবজেক্ট। কারণ কি ভাই, এডমিশনটা হচ্ছে টাইমের খেলা। এতদিন একাডেমিকে তোমরা পড়ছো, এইচএসসি তে একটা এমসিকিউ ছিল 1 মিনিট করে টাইম, কিন্তু এই ক্ষেত্রে এডমিশনে আসার পরে একটা এমসিকিউতে তোমরা 60 মিনিট 100টা এমসিকিউ দাগাচ্ছ। তো একটা এমসিকিউর জন্য কতক্ষণ করে টাইম পাচ্ছ তোমরা? 36 সেকেন্ড করে টাইম পাচ্ছ। তো এডমিশনটা আসলে টাইমের খেলা, কে কতটুকু পারতেছে ওইটা না, কে কতটুকু ওই টাইমের ভিতরে ওই 1 ঘন্টা আউটপুট দিতে পারতেছে ওইটা হচ্ছে মেইন। তো তোমার যদি 60 মিনিটের মধ্যে ম্যাথ আর অন্যগুলো করতেই যদি টাইম চলে যায় তাহলে তো হবে না। তাই তোমার বায়োলজিটা কেন ব্লেসিং, কারণ তুমি যদি বায়োলজিটা পারো 25টা এমসিকিউ তুমি 5 মিনিটে দাগাইতে পারবা। বড় জোর হাইস্ট হলে 10 মিনিট লাগবে। তখন কি তুমি ম্যাথে, ফিজিক্সে, কেমিস্ট্রি যেটা কঠিন হবে সেটাতে কি করবে, তুমি বেশি টাইম দিতে পারবা। এবং এখন বলতে পারো যে তোমাদের ভার্সিটির ক্ষেত্রে বায়োলজি তোমাদের পড়তে ভাল লাগে না। কেন ভাল লাগে না? কারণ তোমার মেন্টর যার কাছে পড়ছো সে আসলে তোমাকে বায়োলজিটা আয়ত্ত করতে শিখায় নাই। কেন ভাই শিখায় নাই? বায়োলজি কিছু স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হয়। এখন এডমিশন আসবা, তুমি অনেক গার্বেজ জিনিস অনেকেই পড়াবে মজার জন্য, কিন্তু এডমিশনটা আসলে মজার টাইম না, এডমিশনটা বুঝে আগাতে হয়। তো এখন যদি তুমি ধরো কুশ ও কুশের গঠন চ্যাপ্টার, এই চ্যাপ্টারটাই যদি তুমি পড়ো যে কোষ কোথা থেকে সৃষ্টি হয়েছে, এগুলো যদি পড়ো, এগুলো আসে না কিভাবে হয়েছে, তো এগুলো পড়লে জাস্ট তুমি মজা পাইবা, কিন্তু আসলে তোমার এটা লাভ হবে না। এখন ধরো তুমি একটা একটা মগে গ্লাসে করে পানি নিবা, পানি নিলে তুমি ভালো পানি রাখবা এবং ময়লা পানি ঢালতে থাকবা। যখন ময়লা পানি ঢালতে থাকবা তখন দেখবা আস্তে আস্তে পানিটা বাড়তে বাড়তে ময়লা পানি ভরে গেছে এবং ভালো পানি উপচে পড়ছে। তো তুমি যখন এডমিশনে পড়ার টাইমে গার্বেজ ঢুকাইতে থাকবা, তোমার মাথায় এক্সট্রা ইনফো এনে ঢুকাইবা, এত কম টাইম যে 90 দিনে 70টা চ্যাপ্টার পড়া লাগবে, 8টা বই মাথায় নিয়ে এক্সাম হলে যাইতে হবে, তখন তোমার উচিত ইনফোগুলোই ভুলে যাবে এবং কমন মিস্টেক করে আসবে। এডমিশনে চান্স হয় না সিলি মিস্টেক করার কারণে। এডমিশনে কঠিন জিনিসপাতি না পারলেও চান্স না টপ করা যায়। তো তোমাদের এটা বুঝতে হবে ভাই, যে এডমিশনে চান্স পেতে গেলে তোমার সিলি মিস্টেক করা যাবে না। তো বায়োলজির ক্ষেত্রে খুবই খুবই একদম একটা শর্ট রেঞ্জ থেকে কোশ্চেন আসে। তোমরা যদি দেখবা বায়োলজিতে স্পেসিফিক চ্যাপ্টার স্পেসিফিক এই জন্য করতে হবে অ্যানালাইসিস। অ্যানালাইসিস দুইভাবে করা যায় ভাইয়া, ক্লাসে ডিটেলসে বোঝাবো। প্রথমত অ্যানালাইসিস করতে পারো টপিক অ্যানালাইসিস, আবার কি অপশনগুলো অ্যানালাইসিস করতে পারো। ধরো তোমার আসলো যে ধরো একটা কমন এমসিকিউ ধরা যায়, ধরো আসলো প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে, 4টা অপশন দিল, ধরো রাইবোজোম দিল, লাইসোজোম দিল, গোলগি বডি দিল, নিউক্লিয়াস দিল।
তো তোমার এর মধ্যে 4টা অপশনের মধ্যে আনসার ধরো রাইবোজোম, তাহলে কি রাইবোজোম টপিকটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো পরবর্তীতে কি কোশ্চেন আসতে পারে ওইটা আইডিয়া করতে হবে, যে পরবর্তীতে কোশ্চেনটা আসতে পারে রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষ করা, যেহেতু এটা প্রোটিন ফ্যাক্টরি। তো এটার প্রধান কাজটা কি, প্রোটিন সংশ্লেষ করা। তো এইটা পারবা। আবার অপশনগুলো দেখো, বাকিগুলোর অপর নাম শিখে যাবা। গলগি বডির অপর নাম কি, হ্যাঁ, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এটাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কি কোষের পরিবহন তন্ত্র, লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলিকা বলা হয়। এইভাবে সবগুলো অ্যানালাইসিস ভাইয়া ক্লাসের মধ্যে করে এবং বুঝাই দিব, যে তোমাদের অ্যানালাইসিস করতে যেই টাইমটা লাগবে ওই টাইমটা ভাইয়া নষ্ট করতে দেবো না। এই অ্যানালাইসিস সব আমি করবো, আমার ক্লাস নোটটা করবা তোমরা, এবং লিখে লিখে পড়বা। বায়োলজির ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট কি, লিখে লিখে পড়বা। অ্যাক্টিভ রিকল মেথড, ধরো তুমি আমার ক্লাসটা করছো, ক্লাস করার পর খাতা কলম নিয়ে বসবা, বসার পর খাতাটা অফ করবা, যে ভাইয়ের ক্লাসে কি, বইটা অফ করবা, করে ভাইয়ের ক্লাসে কি কি পড়ছিলা ওইটা চোখটা অফ করে লিখে লেখার চেষ্টা করবা। এইভাবে পড়লে তোমার মনে থাকবে। আর কিভাবে পড়লে মনে থাকবে, ভাইয়া ক্লাসে বুঝাই দিব, চিত্র আঁকাই দিব এবং নেমোনিক বুঝাই দিব। হ্যাঁ, নেমোনিক সহ কিভাবে গল্প আকারে, ধরো বায়োলজি তো অনেক ইনফো পড়া লাগে, সবকিছু সবভাবে মনে রাখা যায় না। তো এই ক্ষেত্রে ট্রিক্স, নেমোনিক্স যা যা লাগে সব ভাইয়া কি বায়োলজি ক্লাসে দেখাই দিব। তারপরে হচ্ছে আসো, বায়োলজির ক্ষেত্রে কিছু শব্দ তোমার মানে আন্ডারস্ট্যান্ড হতে হবে, মানে বুঝতে হবে। এই শব্দ বুঝলে অনেক এমসিকিউ তুমি দাগাইতে পারবা। যেমন আমরা আছে না এখন আধুনিক হইতেছি না, আধুনিক ভাষায় কি, ধরো আমরা অনেকে গেঞ্জি পরি, এটা কি আমরা পশভাবে টি শার্ট বলি। তারপর ক্যাটস বা শু জুতা পরি, এক একটা নাম দিই, স্নেকার্স বলি পশ ভাবে, কিন্তু গ্রামে গেলে স্নেকার্স অন্য কেউ চিনবে না। তো এই জিনিসগুলো শব্দগুলো বুঝতে হবে। যেমন কি, ধরো সিস আছে কোথাও, ওইটা মানে প্রক্রিয়া, লেমা মানে কি, আবরণ, এবং কিডনির সাথে জড়িত শব্দগুলা তোমরা একাডেমিকে পড়ছো, ওইগুলাকে রেনাল বলা হয়। হ্যাঁ, আর কি যকৃতের সাথে রিলেটেড শব্দগুলাকে হ্যাপাটিক নাম করা হয়। এই ওয়ার্ড গুলা বুঝতে পারলে তোমরা কি করতে পারবা, মানে এই বায়োলজিটা অনেক ইজিলি মানে আইডেন্টিফাই, একদম এমসিকিউ গুলো খুব সহজে দাগাইতে পারবা। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, অনেক নাম তুমি নতুন পাইবা। নতুন নামটা তুমি বারবার যদি পড়ো তাইলেই তুমি কি পরিচিত হয়ে যাবে। প্রথম নামটা হয়তো অনেক কঠিন লাগবে, তোমরা যত নতুন নতুন একটা জিনিস দেখলে প্রথম প্রথম কঠিনই লাগে, কিন্তু বারবার বারবার রিভাইজ দেওয়ার মাধ্যমে তুমি কি এই টপিকটা একদম তোমার মাথায় সেট হয়ে যাবে। আর এইটা মানে তো এইটা, তো 3টা কাজ করতে হবে। এবং আমার ক্লাস শেষে প্রশ্ন ব্যাংকের যে কোশ্চেন আছে সবগুলা বারবার অ্যানালাইসিস করতে হবে। ভাইয়া এক্সাম নিবে, ভাইয়ার এক্সামে কি করতে হবে, একদম এক্সাম গুলা দিতে হবে, একদম ভুলগুলা যেগুলা করতেছো এইগুলা কি করতে হবে, ভুলগুলা তোমার আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করে ওইগুলা শুধরাইতে হবে। এখন আসো, তোমাদের যে কোশ্চেন, তোমরা প্রতিটা ভার্সিটির জন্য স্পেসিফিক কিছু প্যাটার্ন আছে বায়োলজির, ওই প্যাটার্ন গুলো যদি তোমরা ধরতে পারো ভাই, তাহলে কি তুমি বায়োলজির ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবা। ধরো তুমি জাহাঙ্গীরনগর ডি ভার্সিটি বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠিন করে জাহাঙ্গীরনগর ডি, সাস্ট, এগুলো কঠিন করে। তো আমার জাহাঙ্গীরনগর ডি, সাস্টে আল্লাহর রহমতে বায়োলজি সবচেয়ে বেশি হয়েছে। সাস্টে সবচেয়ে বেশি কঠিন করে 20টা থেকে 13টা প্লাস হয়েছে। সাস্টে কি করে, চ্যাপ্টার ওয়াইজ, মানে একটা চ্যাপ্টারের ইনফো আরেকটা চ্যাপ্টার কম্বাইন কোশ্চেন করে। হ্যাঁ, ধরো আসে যে বায়োলজিক্যাল নাইফ কোন ধরনের উপাদান, একটা এক্সাম্পল হিসেবে। আসলে বায়োলজিক্যাল নাইফটা হচ্ছে কি, হ্যাঁ, এটা হচ্ছে যেটা এটা হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইম, এটা হচ্ছে পড়া জীব প্রযুক্তি চ্যাপ্টারের। এইটা কি রেস্ট্রিকশন এনজাইম, আর সকল এনজাইম কোষ শ্বসনে হচ্ছে আছে এনজাইম হচ্ছে প্রোটিন, সকল এনজাইমই। তো ওই দুইটা চ্যাপ্টার কম্বাইন করে এটা দিছে। বা এই টেস্ট রাইবোজোম পাওয়া যায় কোথায়, এটার সাথে নামগুলো সবগুলো আইনা দিবে কি, শৈবাল ছত্রাক থেকে, বৈজ্ঞানিক নাম আনবে, তারপর অণুজীব থেকে, এগুলো সব ক্লাসে ইন ডিটেলস দেখে দিব। ঠিক আছে, তাইলে বায়োলজি তোমরা দাগাইতে পারলে, যদি দাগাইতে পারো ইনশাল্লাহ তোমরা 25-এ 25 পাইতে পারো। অন্য কোনো সাবজেক্টে এই গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু বায়োলজিতে ইনশাল্লাহ 25-এ 25 পাওয়ার গ্যারান্টি দেওয়া যায়। শুধু ক্লাস করবা, প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা, ক্লাসে যা বুঝাবো যাবতীয় তা বুঝবা, একদম এক্সট্রা গার্বেজ কিছু বোঝানো হবে না, যা আসতে পারে ততটুকুই বোঝানো হবে। আর বায়োলজির অনেক ক্ষেত্রে বলো তোমরা ম্যাথ কি, ম্যাথ দাগাবা না, ম্যাথ ভয় পাও, তো ম্যাথ ভয় পাইলে শুধু বায়োলজি দাগাও, এটা কোনো সমস্যা না। ম্যাথের সাথে রিভালভারি হয়ে যেতেছে, মানে প্রতিদ্বন্দ্বী একটা আরেকটার, কিন্তু এটা তোমরা দাগাইতে পারো নিশ্চিন্তে। দাগাইলে কি তুমি কম টাইমে আউটপুট বেশি দিবে। আমি পার্সোনালিতে রাবিতে পড়ি, আমি কি করছি, আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, হ্যাঁ, আমি ম্যাথ অনেক ভালো পারতাম, কিন্তু আমি ম্যাথ স্কিপ করছি, কি কারণ, টাইম কনজিউম হবে। এই টাইমে যদি আমি এমসিকিউ কয়েকটা বেশি দাগাতে পারি, এই টাইমটা আমি রাবিতে ওই টাইমে কেমিস্ট্রি কঠিন করছিল বা ফিজিক্স, তো এইগুলোতে একটু বেশি টাইম দিয়ে একুরেট করতে পারি, তখন তো আমার মার্ক বেশি আইতেছে। আর মার্ক বেশি হইলে র্যাঙ্ক ভালো আসবে। হ্যাঁ, দুইটাতে র্যাঙ্ক কিন্তু মার্ক দেখে দেয়, ওইটা হবে সিটের উপর নির্ভর। ধরো ম্যাথ না গেলে কিছু সিট কমে যাবে, কিন্তু কমে যাওয়া ওই সিট কেন, তুমি ওই র্যাঙ্কের বাইরে যাবা কেন, তুমি বায়োলজি থাকে র্যাঙ্কের ভিতর থাকবে, এমনকি টপ করবা।
আর ভার্সিটির ক্ষেত্রে কিন্তু লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলোই টপ, যেমন ঢাবিতে, রাবিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপরে ধরো তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, এগুলো কি টপ টপ ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি এগুলা, পরে এগ্রি ভার্সিটি গুলো, আর এগ্রিতে তো 30 মার্ক। হ্যাঁ, বায়োলজির উপর মার্ক 20 এগ্রিতে, সিউতে। আর সিউতে তুমি যদি বায়োলজিও দাগাও তবে তোমার ম্যাথ, হ্যাঁ এমন আমার দেখা ফ্রেন্ডরা আছে যারা বায়োলজি দাগায় কি করছে, পরে কি করছে, ম্যাথ রিলেটেড সিএসসি সাবজেক্ট নিছে, খালি বায়োলজি দাগাইছে এক্সামে ভালো করার জন্য। ঠিক আছে, তো এই টপ টপ সাবজেক্ট পাইতে গেলে তোমার বায়োলজিতে ভালো করা লাগবে, আর বায়োলজি যদি না দাগাও তাহলে এই সাবজেক্ট গুলো পাইবে না। আর বর্তমান যে প্রজন্ম আসতেছে ওইতে লাইফ সায়েন্সের ডিমান্ডটা অনেক বাড়তেছে, ডিবিএম, তারপর ফার্মাসি, এগ্রি, এগুলোর ডিমান্ড দিন দিন যাইতেছে, আর যত কি বাড়তেছে এই ডিমান্ড গুলো এই সাবজেক্টের। তাই আর ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, তাই ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো আর আইবি সার্টিফাইড না একটা, তাই ভার্সিটিতে লাইফ সায়েন্স পড়লে আর লাইফ সায়েন্স পড়াটাও অনেকটা সহজ। ইঞ্জিনিয়ারিং অনেকের মাথাটাতে ঢুকে না, যত যাইবা তত প্রেশার বাড়বো। আর বায়োলজি যে তোমরা বুঝো না, এটা গদ বাঁধা পড়া যাবে না, কিছু নির্দিষ্ট ওয়ে আছে, ওই নির্দিষ্ট ওয়েতে তোমার বায়োলজি পড়লে ইনশাল্লাহ বায়োলজিতে 25-এ 25 পেতে পারো। আমার ক্ষেত্রে ধরো ঢাবিতে কি হয়েছে, আমি অ্যানালাইসিস করে পড়ছি, আমি প্রথমবার আসতে দেখছি, গতবার কোয়েশ্চেন না আসছে, ধরো কি SCRY1AC এই জিনটা বিটি বেগুনে থাকে, এটা পতঙ্গ প্রতিরোধী। তখন আমি কি করছি, আমি এইটা পড়ছি, তো এইটার আশেপাশের এরিয়া মার্কিং করে পড়ে ফেলছি বাকিটুক। তখন আমার এখানে আসছে কি খরা প্রতিরোধী কোনটি, ওইটা কি, ওইটা হচ্ছে CSPB, ভুট্টা জিনে থাকে, ওই জিনটা ভুট্টাতে থাকে, ওইটা খরা প্রতিরোধী, এবং এটা কমন পেয়ে গেছি। এমনকি গুচ্ছতে একটা কোয়েশ্চেন আসছিল যে হেয়ার পিন লুপ পাওয়া যায়, এইটা অন্য কোথাও আমি মানে আসতে দেখি না, কিন্তু ওইটাও পারছি, কারণ কি আমার কনসেপ্টটা ক্লিয়ার ছিল। এইটা আসছিল 4টা অপশন আসছিল, ডিএনএ, আরএনএ, এমনকি আমি আরএনএ তে তো জানি, এবং স্পেসিফিক ভাবে যে টিআরএনএ থাকে ওইগুলো জানি। তো ভার্সিটিতে আসার মতো কোনগুলো হবে, আসে নাই কিন্তু আসতে পারে, ওই ইউনিক কোয়েশ্চেন গুলো দিয়েও তোমাদের আমি একদম ক্লাসে দেখাই দিব ইন ডিটেলসে। আর মনে রাখার যাবতীয় যা টেকনিক আছে সব দেখাই দিব, একদম মাথায় সেট হবে না কেন, হইতে হবে। ক্লাসটা জাস্ট মনোযোগ দিয়ে করবা, আর নিজে বাসায় প্র্যাকটিস করবা, এবং ভুলগুলা শুধরাইবা। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটা এক্সাম নিবা, একটা চ্যাপ্টার পড়ছো এবং রিভিশন দিতে হবে, কিছুদিন পর পর রিভিশন দিতে হবে, কারণ রিভিশন না দিলে ওই পড়াটা মাথায় থাকবে না। ধরো তুমি একটা জিনিস পড়ছো, একটা সাইকেল চালাচ্ছ, তো যারা সাইকেল চালাও তারা জানো কি, যে সাইকেল চালালে দেখবা প্রথম পাড়াটা দিতে কষ্ট হয়, যে পা দিয়া তুমি সাইকেলটা আগাবো ওইটা, কারণ ঘর্ষণটাকে উপেক্ষা করে তারপর চলা শুরু করতে হয়, এবং চলতেছো, ফ্লো রাখতেছো তুমি, তখন দেখবা স্মুথলি চলতেছে। কিন্তু যখনই তুমি হাল ছেড়ে দিবা, একটু হাল ছাড়ার সমস্যা নেই, কিন্তু কিছুক্ষণ পর যদি আবার আরেকটা পা দিয়া পাড়া দেও, তখন কিন্তু সাইকেলটা আবার আগাবে, মাঝখানে একটু রেস্ট নেবে। তো তুমি একটা চ্যাপ্টার পড়ার পর এই 7 দিন পর, 2 দিন পর একটা রিভাইজ দিবা, আবার 7 দিন পর একটা রিভাইজ দিবা, 1 মাস পর আরেকটা রিভাইজ দিবা। এইভাবে যদি রিভাইজ দিতে থাকো, তখন তোমার ব্রেনের যে শর্ট টার্ম মেমোরি আছে, ওই মেমোরি থেকে একদম লং টার্ম মেমোরিতে শিফট হবে, এবং ওই পড়াটা এডমিশন টাইম পর্যন্ত আর ভুলবা না। ঠিক আছে, আর যেটা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটটা একটু টাফ কোয়েশ্চেন করো, ওইটাও যদি তুমি অ্যানালাইসিস করে দিব ভাই, ওইটাও যদি তুমি পড়ো, ওইটাও তুমি কমন পাবা। যেমন ওইটাতে একটু স্পেসিফিক ভাবে মানে গাণিতিক টাইপ কোয়েশ্চেন গুলা বেশি আসে, যেমন কি ধরো সংকেত টঙ্কেত বেশি আসে। একবার আসছে ইনসুলিনের সংকেত, পরের বার আমি এক্সাম দিতে যাই হিমোগ্লোবিনের সংকেত আসছে, ওইটা পাইরা গেছি। আবার ক্লোরোফিল এর সংকেত আসছে এবার, তাহলে পরের বার ক্লোরোফিল বীর আসতে পারে, ওইটাও যায় কমন পাইছি। এবং বিভিন্ন দেখা যায় পর্ব, পরিফেরা গ্রুপ, পর্বতে কতগুলা শ্রেণী আছে, ওইগুলা মুখস্থ করতে হয়। তো যাদের স্পেসিফিক্যালি একটা ভার্সিটি টার্গেট রাখবা তোমরা, ওই ভার্সিটির প্যাটার্নটা ফলো করলে একদম টপ করতে পারবা তোমরা। ঠিক আছে, আর এই টাইমে হতাশ হওয়া যাবে না, এডমিশন টাইমটাতে তোমার নিজের বেস্টটা দিতে হবে। ঠিক আছে, আর আর যাবতীয় যা আছে তা তো গাইডলাইন সেশনে ভাই ইনশাল্লাহ বলে দিব। আর তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখি তো। বায়োলজি ভয় লাগে বলতেছে একজন। বায়োলজি ভয় লাগবে কেন? বায়োলজিটা তুমি বুঝে পড়লে ভয় লাগবে না, এবং খুব কম জায়গা থেকে আসে বায়োলজি। এত ডিটেলস, বইটা দেখো তোমরা, অনেক সময় বই নিয়ে দেখো কি করো, একটা পেজ নিয়ে রাখছো, এইটাই আধা ঘন্টা চলে যাচ্ছে, এরকম করা যাবে না। জাস্ট কি করবা, ক্লাসটা দেখবা, আর মেইন টু দা পয়েন্ট পড়তে হবে। এমনকি শব্দগুলা বুঝতে হবে, যে হেলিক্স মানে কি, সুতা, এটাই দেখো, এটা ডিএনএ ডাবল হেলিক্স বলে আল্লাহ কি বলছে, তুমি এটা নতুন দেখতেছো, কিন্তু হেলিক্স মানে সুতাটা জানলে অনেক কিছু তোমার ক্লিয়ার হবে। বায়োলজির টার্ম গুলা বুঝতে হবে, চিত্র সহ ভাইয়া ক্লাসে বুঝিয়ে দিব, এমনকি নেমোনিক দিব যাতে মাথায় ওইটা থাকে। ঠিক আছে, বায়োলজি ভয় লাগার কোনো কারণ নাই, ক্লাসটা করবা জাস্ট। যে যার কাছে আগে পড়ছো উনি হয়তো বায়োলজি তোমাকে সেভাবে আয়ত্ত করাতে পারে নাই। বায়োলজি একটা ব্লেসিং সাবজেক্ট, এক্সামের ক্ষেত্রে তোমার টাইমটা বাঁচায়া অন্যগুলাই এই টাইমটা কাজে লাগাইতে পারবা। ঠিক আছে।
তো যাবতীয় যা লাগে বলছি, আর গাইডলাইন সেশনে বাকি যা যা কোশ্চেন আছে সবকিছু ডিটেলস বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা আমাদের এই গাইডলাইন সেশন খুব বেশি বড় করতেছি না। তারপরে আমাদের কোর্সে রেগুলার গাইডলাইন সেশন হবে গুগল মিটে। সো তোমরা এখানে যে কোশ্চেনগুলো করতেছো আমরা এগুলোর এখন অ্যান্সার না দিই। হ্যাঁ, সবকিছু ম্যাথ ফিজিক্স সবকিছু বেসিক থেকে পড়ানো হবে, একদম বেসিক থেকে। তোমরা আমাদের আর্কাইভে ক্লাস তো দেওয়াই আছে, একটা ওদের ক্লাস করে দেখো, তাহলে তো বুঝতে পারতেছো যে বেসিক থেকে করানো হবে কিনা। আর আগামীকাল থেকে লাইভ ক্লাস হবে, চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাস লাইভে করার জন্য, এবং কোনোভাবে যাতে ক্লাস মিস না যায়। মনে করবা যে ভাই রেকর্ড তো দিয়েই দিবে, পরে করে নেবে। এই পরের ফাঁদে একবার যদি পড়ো তাহলে জীবনেও তুমি শেষ করতে পারবে না। পরের ফাঁদে যদি একবার পড়ো, তোমাকে ব্রেন তাহলে প্রতিনিয়ত ধোকা দিবে। একদিন এক্সাম দিলা না, একদিন ক্লাস করলা না, তো ব্রেনের কাছে এটা অভ্যস্ত হবে, ব্রেন তোমাকে রেগুলার ধোকা দিবে। থাক, টাইম তো আছে, কাল করে নিব, রেকর্ড ক্লাস তো পারবো, আগামীকাল করে নিব, পরীক্ষা পরে দিয়ে নিব, সুযোগ আছে। তো এই ধোকাতে পড়া যাবে না, নিজের সাথে নিজে কমিটেড থাকতে হবে। যাই হোক, রেগুলার ক্লাস মিস দিব না, একটা এক্সামও মিস দিব না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভাইয়াদের সঙ্গে লেগে থাকবো। এবং তুমি আমাদের উপর বিশ্বাস রাখো, ইনশাল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ডিসিশন হবে আমাদের এই কোর্সটাতে আসা। কেমন? সো তাহলে আমরা গাইডলাইন সেশনটা বাড়াচ্ছি না। আর আমাদের এই সপ্তাহে আমাদের গুগল মিটে আমি তোমাদের আবার সেশন নিব, ওইখানে তোমাদের যে কোনো প্রশ্ন যা আছে সবকিছু করতে পারবা। কেমন? ওকে ফাইন, আমাদের লাইভ ক্লাস আগামীকাল থেকে হবে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত আছো, ওইখানে সকল আপডেট জানানো হবে। ওকে, তাহলে আমরা এটার সেশন খুব বেশি বড় করব না। কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, এক্সট্রা করে কোনো বই তোমার নেওয়ার প্রয়োজন নাই। বললাম তো, এক্সট্রা করে কোনো বই নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ক্লাস আমাদের করবা, ক্লাস স্লাইড পড়বা, এবং চাইলে একটা জাস্ট প্র্যাকটিস করার জন্য কোশ্চেন ব্যাংক নিতে পারো। কোন কোশ্চেন ব্যাংক নিবা, যে কোনো ইচ্ছা, উদ্ভাসের নাও, এসএস নাও, জয়কলি নাও, এক্সপেক্ট নাও, যেইটা ইচ্ছা নাও নিতে পারো। কেমন? যে কোনো কোশ্চেন ব্যাংক নিলে হবে। আর কোশ্চেন ব্যাংক যদি নাও নিতে চাও, আমাদের ওয়েবসাইটে এই ফিচারটা রাখছি সেলফ এক্সাম, ওইখানে তুমি সকল ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা পেয়ে যাবা। কেমন? এবং কোশ্চেন ব্যাংক দেখে প্র্যাকটিস করার চেয়ে আমাদের ওয়েবসাইট থেকে সেলফ এক্সামের মাধ্যমে প্র্যাকটিস করাটা বেটার হবে। এটা তোমার ব্রেনটা ট্রেন হবে যে 1 মিনিটের মধ্যে প্রেশার নিয়ে তোমার কোশ্চেন সলভ করতে হচ্ছে, বুঝতে পারতেছো কোনটা পারো কোনটা পারো না। আর তুমি যখন কোশ্চেন ব্যাংক থেকে সলভ করবে, এটা বোঝার তো হয় নাই, তোমার দেখে দেখে সলভ করতেছো, কেমনে বুঝতেছো তুমি কোনটা পারো কোনটা পারো না? তোমার ব্রেন তো চিন্তাই করতেছে না। সো এই জন্য আমি এগুলো নিয়ে তোমাদের ডিটেলসে বলবো। কেমন? এই স্ট্র্যাটেজিগুলো আমরা তোমাদের শিখাই দিব, বলে দিব কি করতে হবে না করতে হবে। তাহলে আমরা গাইডলাইন সেশনটা, আচ্ছা, তোমাদের বায়োলজি ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো কিভাবে পড়বা, ভাইয়া তোমাদের বায়োলজি ক্লাস হইলে শুরু করে দিবে। সবকিছুই জাস্ট বায়োলজির জন্য ভাইয়া ক্লাসে যা পড়ায়, যেই জিনিসগুলো দেখাই দেয়, সব আমাদের বেসিক এমসিকিউ সবকিছু আমাদের ক্লাসটাতেই থাকবে। সো ভাইয়া যেভাবে পড়াবে সেটা খুব সুন্দর করে বুঝবা, স্লাইডটা পড়বা, পড়ার পরে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা। এরপর তুমি যদি বই পড়া থাকে তাহলে বইটা পড়তে পারো, প্যারা নাই। কেমন? আচ্ছা, তাহলে আমরা আর কোনো প্রশ্ন নিব না, তোমাদের সকল প্রশ্ন আমাদের গাইডলাইন সেশনগুলোতে পরবর্তীতে কইরো। ওকে, আর যারা কোর্সে এনরোল করতে চাও, আমাদের কোর্সটাতে এনরোল তুমি যে কোনো সময় করতে পারবা, এনরোল ওপেন থাকবে। এক্সাম যে ক্লাসগুলো আমাদের হয়ে যাবে বা যে এক্সামগুলো হবে সেগুলো তুমি রেকর্ডের অবস্থায় পেয়ে যাবা। ওকে ফাইন, তাহলে আমাদের গাইডলাইন সেশনটা আমরা এখানেই শেষ করতেছি। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সালামু আলাইকুম।